সুপ্রিয় দর্শক, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের লড়াইয়ের মধ্যে দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। ৭১-এর ১৬ই ডিসেম্বর অর্জিত হয়েছিল চূড়ান্ত বিজয়। শত্রুমুক্ত হয়েছিল দেশ। আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের এই দিনে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বাংলাদেশের সব নাগরিকদের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কেমন বাংলাদেশ অনুষ্ঠান। সঙ্গে আছেন সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠানের সহযোগী নিবেদক পূর্বী জুয়েলার্স। দর্শক, ৭১-এ দেশ স্বাধীন হওয়ার আগে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা চরমভাবে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বৈষম্যের শিকার হয়েছে এদেশের মানুষ। প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে ছিল না সমঅধিকার, ছিল না গণতন্ত্র কিংবা ভোটাধিকার, এমনকি কথা বলার ভাষা ও বদলে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। এদেশের কৃষক শ্রমিকের ঘামে ভেজা টাকা পাচার হয়ে চলে গেছে বিদেশে। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আর ২২ পরিবারের হাতে বন্দী হয়ে গিয়েছিল দেশের মানুষের ভাগ্য। এমন নানান অত্যাচার, অনাচার, অনিয়ম, দুর্নীতি আর সমাজ ও রাষ্ট্রের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়া বহুমুখী বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, ভোটাধিকার, সাম্যতার জন্য বৈষম্য মুক্ত দেশ গড়ে তোলার আকাঙ্ক্ষায় এক সাগর রক্তের বিনিময়ে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছে। সেই আকাঙ্ক্ষা কতখানি বাস্তবিত হয়েছে? বিজয় ৫৪ বছরে দাঁড়িয়েও কেন বৈষম্য বিলুপ্তির দাবিতে আবারও ছাত্র জনতার রক্তে রঞ্জিত হলো বাংলা? কেন অনিবার্য হয়ে উঠল জুলাই বিপ্লব? বিজয়ের ৫৪-তে এসেও কেন ভোট আর গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে আমাদের? এমন বহু অপ্রাপ্তি এবং প্রশ্নকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিজয়ের ৫৪ কেমন বাংলাদেশ চায় তরুণরা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, জাতীয় নাগরিক কমিটির সংগঠক তানজিম মাহমুদ, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডক্টর জাহেদুর রহমান। যাচ্ছি মূল আলোচনায়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিজয়ের ৫৪ বছরে এসে যদি হিসাব মেলাতে চান, যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, সেই আকাঙ্ক্ষার কতখানি পূরণ হয়েছে, কোন কোন জায়গায় অপূর্ণতা রয়ে গেছে? আপনাকে ধন্যবাদ, আমার সহ বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই, আর সারা দেশের মানুষকে বিজয়ের শুভেচ্ছা জানাই। যারা আজকে এই দেশ আনার জন্য শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আসলে যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করছিলাম, এখনও সেই স্বপ্ন নিয়েই দেশটাকে ভাবি, কিন্তু সেটা কখনোই বা কোনোভাবেই মিলাতে পারি না বলে এই দিনগুলো যখন আসে, এই মাসগুলো যখন আসে, তখন মানে ভালোভাবে কথা বলতে মনে হয় কেমন যেন একটু অসুবিধা হয়। মনে হয় যে আর এইভাবে কথা বলে আর কি লাভ হবে, কিছুই তো হলো না, পরন্ত বেলায় আছি জীবনের। কিন্তু সেই স্বপ্ন পাকিস্তান আমলে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করলাম কি কারণে? সেই একই কারণ, একই যে স্লোগান দিছি সেই সময়, সেই একই স্লোগান কিন্তু আজকের এই তরুণ ছাত্ররা যারা আছে, যারা আজকে নাগরিক এই যে দল বা যেটাই হোক যারা করছে, একই স্লোগান, একই বক্তব্য। এটা আর কতকাল কাজে এইখানে যেটা মনে হচ্ছে যে আজকে এগুলো করতে যে আবার সেই একই অবস্থাটা সৃষ্টি হচ্ছে। আবার সবাই একদিকেই দৃষ্টিটা দিচ্ছে। এখানে অবশ্যই রাজনীতিবিদদের ব্যর্থতার কথা বলি বা সব কিছু বলি, অঙ্গুলি সব সময় সেদিকেই যায়। কিন্তু আমি আজকে এটার একটু পরিবর্তন করতে চাই, যে এটা কি আসলেও শুধুমাত্র রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই আজকের এই অবস্থা? আজকের ৫৩ বা ৫৪ আজকের এই বিজয় দিবসের প্রাক্কালে আজকে এই কথাটাই বলতে চাই। আসলে রাজনীতিবিদদের ব্যর্থতা কতটুকু, আর এই দেশের মেধাবী লোকজন যারা আছে, যারা সব কিছু কলকাঠি নাড়ে, তাদের দায়িত্ব এখানে কতটুকু? সমাজে যে যেখানে অবস্থান করে সেই অবস্থান থেকে আমরা কে কতটুকু দায়িত্ব পালন করেছি বা কতটুকু দেশপ্রেমিক হতে পেরেছি? যে একটা রাজনীতিবিদকে আমি যেভাবে পরিসংখ্যান করি, তার চরিত্র, তার সব কিছু, পাশাপাশি আজকে একটা ব্যবসায়ী বলি, একটা ব্রুকরেট বলি, একটা সমাজের অন্য সাংবাদিক বলি, আসলে এখানে আমরা কি স্ব দায়িত্বে সেই দায়িত্বটা ঠিক মতো কি আমরা এত বৎসর যাবৎ আমরা কি সেটা পালন করার চেষ্টা করছি? তা আমার তো আজকে সেই প্রশ্নগুলো, এগুলো সবার কাছে একটা এই দেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকের এই প্রশ্নটা, বিশেষ করে আজকে এই তরুণ প্রজন্মের যারা আজকে নতুন স্বপ্ন তারা দেখাচ্ছে, আবার এটাও
আমরা তো বলতে শুনি যে ভোট হইলেই কি সব সমাধান হয়ে যাবে, নির্বাচনটাই কি সব কিছু সমাধান? তাহলে সমাধানটা কোথায়? সমাধানটা কোথায়? নির্বাচন না হয়ে কি কোনো সমাধান হয়েছে? আর নির্বাচন হওয়ার পরে সত্যিকার অর্থে সেই নির্বাচিত সরকারগুলো কতটুকু তারা কিভাবে দায়িত্ব পালন করতে পেরেছে, সেটাও তো প্রশ্ন। জি, আপনার কাছে আমরা আবার এই প্রশ্ন নিয়ে আসবো যে কতখানি দায়িত্ব পালন করেছে ডক্টর জাহিদুর রহমান। বৈষম্য বিলোপের জন্য মানুষ ৭১ প্রাণ দিল, দেশ স্বাধীন হলো, কিন্তু বিজয় ৫৪ বছরে এসে আবারও কেন বৈষম্যের বিরুদ্ধে আবার রক্ত দিতে হলো? রাজপথ কেন রক্তাক্ত হলো? ধন্যবাদ। হ্যাঁ, বৈষম্য তো আছেই। আরেকটা ব্যাকগ্রাউন্ডে আমরা একটু যাব। আমাদের আসলে মুক্তিযুদ্ধের মানে অনিবার্য হয়ে উঠলো কেন? আমাদের বৈষম্য তো ছিল। ৭০ সালের যে নির্বাচন হয়েছে সেখানে মূলত বৈষম্যকেই হাইলাইট করা হয়েছে। সেই বিখ্যাত সোনার বাংলা শ্মশান কেন যে পোস্টার হয়েছে, সেখানে তুলনামূলক স্টাডির মাধ্যমে আমরা দেখিয়েছিলাম যে পূর্ব পাকিস্তান কিভাবে অত্যাচারিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে এগুলো। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে ৭০ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পাওয়ার ট্রান্সফারটা করা হয় নাই। মানে একটা দেশ যখন এরকম নির্বাচনের মধ্য দিয়ে যায় এবং একটা গণতান্ত্রিক দেশে যখন সুষ্ঠুভাবে তার ক্ষমতা হস্তান্তরিত হয় না, তখন ব্যাপারটা এই দিকে গড়াতে পারে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আসলে সেই সময় ছিল। আমরা যদি এভাবে চিন্তা করি যে মুক্তিযুদ্ধটা সফল হয়নি, আমরা স্বাধীন হলাম না, তাহলে কিন্তু এটাকে পাকিস্তানের গৃহযুদ্ধ হিসাবেই বলা হতো শেষ পর্যন্ত, আমরা স্বাধীন না হয়ে। কিন্তু ওই পাওয়ার ট্রান্সফারটা না হওয়া, তার মানে আমরা দেখব যে আমরা ওই সময় যে কারণে আমাদের পরিস্থিতি তৈরি হয়েছিল, পরবর্তীতে এসেও আসলে আমরা ঠিক ওই শিক্ষাটা নিতে পারি নাই। আমি বৈষম্যকে এটার সাথেই অনেক বেশি রিলেট করতে চাই। সেটা হচ্ছে পরবর্তীতে দেখা গেল, আমরা অন্তত যদি লাস্ট 3টা টার্মের কথা বলি, আমরা সোকল মিলিটারি ডিক্টেটরদেরকে সরিয়েই রাখি যে মিলিটারি ডিক্টেটররা নির্বাচন ঠিকমতো দেবে না, কিন্তু একটা রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় এসে 14, 18, 24, আমরা 8 সালের নির্বাচনকে যদি মোটা দাগে ছাড়ও দিই, 3টা নির্বাচন আসলে ম্যানিপুলেট করতে চাইলেন। একই আমাদের সেই স্বাধীনতার আগে যে কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি বরং ওই সময় পরিস্থিতি বেটার ছিল। বেটার আমি এই অর্থে বলি, খোলাখুলি বলা ভালো, 6 দফা দেওয়ার পর শেখ মুজিবুর রহমান যতটা জনপ্রিয় মানুষে পরিণত হয়েছিলেন, ৭০ সালের নির্বাচনে কি ফলাফল হতে পারে এটা পাকিস্তানের জান্তা সরকারের ইয়াহিয়ার না জানার কারণ ছিল না। এবং আমাদের এই 300 সিটের মধ্যে যেহেতু আমাদের এখানে জনসংখ্যা বেশি ছিল, সেখানে আমি ভুল না করে থাকলে 167টা সিট ছিল আমাদের এখানে। তার মানে পূর্ব পাকিস্তানে কেউ জিতলেই সে পাকিস্তানের সরকার মানে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। এটা জানার পরও কিন্তু ইলেকশনটা ম্যানিপুলেটেড হয় নাই। মানে ইয়াহিয়ার মতো একজন স্বৈর শাসক মিলিটারি ডিক্টেটরও একটা জেনুইন ইলেকশন দিয়েছিল, তিনি পাওয়ারটা ট্রান্সফার করেন নাই, সেটা নিয়ে সংকট হয়েছে। আর পরবর্তীতে আমরা এসে দেখলাম শেখ হাসিনার অধীনে বাংলাদেশের নির্বাচন জিনিসটাই আর হচ্ছে না। 14, 18, 24, 18তে তো রীতিমতো রাতের বেলা সিলমার আমরা দেখলাম। সেই বৈষম্যের একটা খুব গুরুত্বপূর্ণ ভিত্তির জায়গা হচ্ছে একটা নির্বাচন ঠিকঠাক মতো না হওয়া। নির্বাচন না হলে যেটা হয়, একটা দলের যারা শাসক গোষ্ঠী যারা আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের ন্যূনতম কোনো জবাবদিহিতা আর থাকে না। এবং একটা কথা আমরা সবসময় বলি, সেটা হলো প্রত্যেকটা সরকারের কোনো না কোনো ভিত্তি থাকতে হয়। আইদার জনগণ আপনার ভিত্তি, জনগণের ম্যান্ডেট আপনার ভিত্তি, অথবা যদি সেটা আপনি ম্যানিপুলেট করতে চান তাহলে ভিত্তি অন্যরা হয়ে যায়। আমলা, প্রশাসন, পুলিশ, মিলিটারি ব্যুরোক্রেসি, ব্যবসায়ীরা এবং বিদেশি কিছু রাষ্ট্র। ফলে ওইরা যখন মূল আপার হ্যান্ড নেয়, তখন সমাজে বৈষম্য সৃষ্টি হবেই। কারণ তারা চাইবে রাষ্ট্রে উৎপাদিত যে সম্পদ আছে সেগুলো তারা নিজেদের মতো করে লুট করা। এবং আরেকটা কথাও খুব জরুরি, সেটা হলো যখন আপনি সম্পদ প্রচুর চুরি করতে থাকেন, সেই সম্পদ কখনো তার নিজে যেখানে সম্পদ তৈরি হচ্ছে সেখানে সেফ ফিল করেন। এটা সারা পৃথিবীর ফেনোমেনন। ফলে সেই সম্পদ পাচারও হয়েছে। এবং আমরা এভাবে তাহলে বলতে পারি যে বাংলাদেশে বসে বহু বাংলাদেশি বাংলাদেশকে উপনিবেশের মতো ব্যবহার করেছেন। উপনিবেশ কি করে? একটা জায়গায় উপনিবেশ তৈরি করে একটা দেশ এবং সেখানকার সম্পদ পাচার করে নিজের দেশে নিয়ে যায়। বাংলাদেশে সম্পদ তৈরি করে এখান থেকে পাচার করেছে। সো বাংলাদেশকে বেশ কিছু বাংলাদেশি উপনিবেশ বানিয়েছিল। সেসব কারণেই আসলে আমাদের বৈষম্য এত প্রকট হলো এবং শেষ পর্যন্ত প্রাথমিকভাবে চাকরির বৈষম্য দিয়ে শুরু, এরপর আমাদের আপামর জনসাধারণ প্রত্যেকের মনে কোথাও না কোথাও একটা বৈষম্যের গল্প ছিল। প্রত্যেককে তার তার জায়গা থেকে বৈষম্যের শিকার হচ্ছিল এবং সেটা নিয়ে সবাই রাস্তায় নেমে এসেছিল। ধন্যবাদ আপনাকে। জনাব তানজির মাহমুদ, বিজয়ের এত বছর পেরোনোর পরেও কেন জুলাই বিপ্লব অনিবার্য হয়ে উঠল? তরুণরা কিভাবে দেখছেন বাংলাদেশের এই 53 বছরকে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহজে বক্তারা আছেন। আসলে আজকের বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যে 2000 মানুষ শহীদ হয়েছেন তাদের সবাইকে। আসলে আমাদের মুক্তিযুদ্ধে যেই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বৈষম্য থেকে
একটা মুক্তির আশা নিয়ে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে আসলে আমরা কখনোই সেই মুক্তিটা আসলে পাইনি। যেটা হয়েছে মুক্তিযুদ্ধের পরের স্বাধীনতার পরের প্রতিটা সময় আমরা দেখতে পেয়েছি আসলে দেশের যেই শাসক গোষ্ঠীগুলো ছিল তারা আসলে নানা কারণে নানানভাবেই বাংলাদেশের মানুষকে আসলে এক প্রকার শোষণ করেছে। আমরা আসলে সেখানে দেখেছি পুরো মুক্তিযুদ্ধের বিষয়টাকে একদলীয় করে ফেলা, সেখান থেকে এক ধরনের বাকশালী আচরণ সৃষ্টি করা। এরপরে আবার আমাদের বাংলাদেশের গণঅভ্যুত্থানের যে ব্যাপারটা ছিল, স্বৈরাচার এরশাদের আমল ছিল, এরপর অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষমতা ছিল এবং আমরা আসলে তো কখনোই বাঙালি জাতির যে মুক্তি, সেই মুক্তিটা আসলে আমরা কখনো ঠিক সঠিকভাবে পাইনি। আপনি যদি লক্ষ্য করে দেখেন, এবার যখন জুলাই গণঅভ্যুত্থানটা হয়, আন্দোলনের শুরুটা হয়েছিল কিন্তু একটা বৈষম্য বিরোধী একটা জায়গা থেকে। আসলে কোটার বিরুদ্ধে একটা মানুষের দাবি সৃষ্টি হলো, মানুষ আসলে এই জিনিসটাতে বেশি কানেক্ট করতে পেরেছিল, কারণ মানুষের মধ্যে বিগত 16 বছরের যে নানা বঞ্চনা, যে ক্ষোভগুলো জমেছিল, যে অর্থনৈতিক শোষণের একটা ব্যাপার ছিল, গুম খুন নির্যাতনের একটা ব্যাপার ছিল, সেখান থেকে মানুষ মুক্তি চাচ্ছিলেন। সেই মুক্তির চাওয়া থেকে কিন্তু মানুষের আন্দোলনের শুরুটা হয় এবং আমরা দেখতে পাই খুব সহজে কিন্তু মানুষ আসলে এটাকে একটা একদফা আন্দোলনে পরিণত করে ফেলে। এর সবচেয়ে বড় কারণ ছিল মানুষের সেই কাঙ্ক্ষিত মুক্তি, যে মুক্তিটা আসলে আমরা মুক্তিযুদ্ধের সময় চেয়েছিলাম। আমাদের দেশে সবসময় যেটা দেখা গিয়েছে যে রাজনৈতিক দলগুলা নানানভাবে দুর্নীতি করে একপাক্ষিকভাবে দেশের অর্থ বিদেশে পাচার করা এবং বিদেশে পাচার করার ফলে বাংলাদেশের অর্থনীতির যে একটা ধস এবং সেই ধসের কারণে যে সাধারণ মানুষের একটা ভোগান্তি, সাধারণ মানুষের যে একটা ক্ষোভ সৃষ্টি হওয়া, সেটা হয়েছিল। আমাদের দেশে কোনো বিচার ব্যবস্থা বলে কোনো কিছু আসলে ছিল না বিগত 16 বছরে। সো একটা বিচারিতা আস্থার সংকট সৃষ্টি হয়েছিল, যেখানে সাধারণ মানুষ কিন্তু তার মৌলিক যে অধিকারগুলো ছিল, সেই অধিকার নিয়ে মানুষ আসলে কখনো কথা বলতে পারতো না। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। এর পাশাপাশি আমরা যদি দেখতে পাই এক প্রকার মানে জুলুম নির্যাতনের যে চূড়ান্ত সীমা ছিল, সেই সীমা কিন্তু আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে যেরকম দেখেছি এখানেও আছে। এবং জাহিদ ভাই একটু আগে যে কথাটা বলছিলেন, বরং আসলে ক্ষেত্র বিশেষে ওই সময় হয়তো তুলনামূলকভাবে আমাদের উপর জুলুম নির্যাতনটার সীমারেখাটা হয়তো অনেক সময় সুযোগ সুবিধার জায়গা থেকে হয়তো আমরা বেশি পেয়েছি। দেখা গেছে আপনি যদি একটা ছোট দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনাকে কিন্তু রাতের বেলা তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনি শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে আপনাকে বাসা থেকে তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখা হয়েছে, শুধুমাত্র আপনি বিরোধী দল করেন বলে আপনাকে হত্যা করা হয়েছে, যেগুলো আসলে কোনোভাবেই আমাদের সাথে 71-এর যেই জায়গাটা ছিল সেটা কিন্তু কোনো অংশে কম ছিল না। ঠিক সেই জায়গা থেকেই মানুষ আসলে একটা মুক্তির সন্ধান করছিল। মানুষ চাচ্ছিল তাদের প্রকৃত যে বিজয়, সেই বিজয়ের স্বাদটাকে অনুভব করার জন্য মানুষ একটা বিজয়ের আশা করছিল এবং সেই বিজয়টাকে কিন্তু আমরা 24শে গণঅভ্যুত্থানের প্রতিফলিত হতে দেখেছি। আমরা দেখতে পেয়েছি আমাদের 5ই আগস্ট দেশের গণমানুষ, লাখ লাখ মানুষ বন্দুকের সামনে নিজেদের বুক পেতে দিয়ে নেমে এসেছিল তাদের সেই মুক্তির আশায়। এবং আমরা কিন্তু সেটা পরবর্তীতে সেই বিজয়ের মুহূর্তগুলো যদি আমরা দেখে থাকি, সেখানে কিন্তু আমরা দেখব মানুষের যে সেই বহিঃপ্রকাশ, মানুষের যে চোখে মুক্তির আনন্দ, সেই আনন্দের মাধ্যমে কিন্তু আমরা জিনিসটা দেখতে পেয়েছি। জি, ধন্যবাদ আপনাকে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। 53 বছর পেরিয়েও দেশকে বৈষম্য মুক্ত করতে না পারার ব্যর্থতা কার বলে আপনি মনে করেন? ব্যর্থতা কার, এরকম সরাসরি প্রশ্ন করলে তো ব্যর্থতা আমার এবং আমার সাথে আরও অনেক লোককে যুক্ত করতে হবে। মূলত এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এটা বলতে হবে, কারণ রাজনীতিবিদরাই দেশটা পরিচালনা করে। ব্যর্থতা হলো সরকার, যারা সরকার গঠন করেছিলেন, এর মধ্যে অনেক দফায় সামরিক সরকারও ছিল দেশে। মেধাবী জনগোষ্ঠীকে দায় নিতে হবে, কারণ মেধাবী তো তৈরি হয় এবং এই তৈরি হয় জনগণের পয়সা দিয়ে। আপনি যে ইউনিভার্সিটিতে পড়বেন বা কলেজেই পড়েন, আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েন, ডাক্তার হন, কৃষিবিদ হন, আপনার পেছনে জনগণের করের পয়সা খরচ হয়। সুতরাং মেধাবী জনগোষ্ঠীকে তো দায় নিতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধর তো মোটা দাগে 4টা জিনিস ছিল। একটা হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক মুক্তি, আর ছিল গণতান্ত্রিক, মানবিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করা। তো তারপরে গত 54 বছরে আপনি লক্ষ কোটি নিরন্ন মানুষের ভাগ্যের কিন্তু তেমন পরিবর্তন হয়নি। একেবারে কিছুই হয়নি এরকমটা না, কারণ 70-71 সালে যখন গ্রামে গ্রামে ঘুরেছি, তখন দেখেছি যে মানুষের পরনের পোশাক ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, খাবার অনেক অভাব ছিল। সেখান থেকে আমাদের কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু দিন দিন যেভাবে বাংলাদেশকে লুটেরা পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে, সেখানে আপনার ব্যবসায়ী, রাজনীতিবিদ
এবং গণকর্মচারী, এই তিনজনের একটা অশুভ নেক্সাস গড়ে উঠেছে এবং সেই নেক্সাস গড়ে তুলে আমরা আমাদের দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছি যে 24-এর একটা গণ অভ্যুত্থান খুব জরুরি হয়ে পড়েছিল এবং মুক্তির ব্যাপারটা সামনে চলে আসছে। আপনার জাহিদ যেটা বললেন যে আপনার 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, কোনো নির্বাচনই ঠিকমতো হয়নি। তার মানে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের স্বপ্ন যে গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা ওটাকে মোটামুটি খতম করে দিলাম বা ধ্বংস করে দিলাম। আপনি যদি আমাদের গরিব মানুষের কথা চিন্তা করেন, একজন প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আমি জানি না এটা জোক কিনা, এটা তো এখন তদন্ত করে প্রমাণ করতে হবে এবং নিশ্চয়ই বর্তমান সরকার বা ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তারা এসব বিষয়ে তদন্ত করবেন, আমাদেরকে জানাবেন। তখন কিন্তু একজন শ্রমিক বা একজন কৃষক বা একজন রিক্সাওয়ালা, একজন মুটে মজুর খালি ডিম কেনার পয়সা পায় না, তখন তার কাছে কিন্তু এটা অনেক বড় বৈষম্য এবং তিনি তখন নিশ্চয়ই রাজপথে নেমে আসবেন এবং তার কথা বলবেন এবং সেটাই হয়েছে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে। আপনি এইভাবে চিন্তা করলে দেখবেন যে আমরা দেশটাকে যে লুটপাটের একটা স্বর্গরাজ্য বানিয়েছিলাম এবং সেই স্বর্গরাজ্য একসময় ভেঙে পড়বে, এটাই খুব স্বাভাবিক, এবং একসময় মানুষ রাস্তায় নেমে আসবে এবং এই স্বর্গরাজ্যটা খান খান হয়ে যাবে। এখন 16ই ডিসেম্বরকে সামনে রেখে, আমাদের 54তম বিজয় দিবসকে সামনে রেখে আমাদের প্রত্যাশা একই প্রত্যাশা, আমরা এখনও একটা মানবিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটা কিন্তু নাগরিকরা চান। এবং যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, যে রাজনীতিবিদরা অন্তর্বর্তীকালীন সরকারকে একদম ফুল স্কেল সহায়তা করছেন, ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন বলতে পারি, এই সুবিধা কিন্তু অন্য কোনো সরকার পায়নি। আপনি স্বাধীনতার পর থেকে গত 54 বছর যে সরকারই গঠিত হয়েছে, মানে গত 7ই আগস্টের আগে, কোনো সরকারকে কোনো সময় রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য সংগঠন এরকমটা বলে নেই এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব, এই সরকারকে আমরা সমর্থন করি, এই সরকারকে একটা ভালো নির্বাচন করতে হবে, এই সরকারকে সংস্কার করতে হবে। তো এরকম একটা সরকার গঠিত হওয়ার পরে নিশ্চয়ই নাগরিক হিসাবে আমি এবং অন্যান্য মানুষেরা, লক্ষ কোটি নিরন্ন মানুষ, তারা চিন্তা করবে যে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে মুক্তিযুদ্ধ এবং আমাদের যে বিজয় 16ই ডিসেম্বর, সেই বিজয়ের যে উদ্দেশ্য, লক্ষ্য, একটা বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ করা, সেটার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব এবং সকলে মিলে কাজ করে আমরা সেরকম একটা বাংলাদেশ গড়তে চাই। কেমন বাংলাদেশ চাই? আমরা একটা বাংলাদেশ চাই, সোনার বাংলাদেশ চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না, সবাই এদেশের নাগরিক। আমরা এমন বাংলাদেশ চাই লক্ষ কোটি নিরন্ন মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং লুটপাট, মুদ্রা পাচার এসব বন্ধ হয়ে যাবে। সুতরাং ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং গণকর্মচারীদের যে অশুভ নেক্সাস তৈরি হয়েছে সেইটাকে ভাঙতে হবে, সেটা ভেঙে ফেলতে হবে এবং সংস্কার কাজগুলো করে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে হয়তো আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এবং আমি একটা লাইন বলেই শেষ করছি যে আমাদের সংস্কার আমরা চাই, কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি 200-500 বছরও সংস্কার শেষ হবে না, কারণ সংস্কার চলতেই থাকবে। আপনি আজকে যে সংস্কার করবেন 2 বছর পরে মনে হবে এটা আরেকটু আপডেট করা দরকার। সুতরাং এই সংস্কার চলুক, সাথে নির্বাচনের কাজ চলুক, জনগণের কাছে ছেড়ে দেন, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করুক এবং তারা সরকারের দায়িত্ব নিক। ধন্যবাদ আপনাকে জনাব রাশেদ খান। অর্থনৈতিক মুক্তি, বৈষম্য মুক্ত সমাজ, ভোটাধিকার, গণতন্ত্রের জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করলাম। কিন্তু বিজয়ের 14 বছরে পা রেখেও কেন আমাদেরকে ঠিক একই দাবি শুনতে হচ্ছে? কেন 53 বছরেও আমরা হিসাব মেলাতে পারলাম না? কেন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারলাম না? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আকাঙ্ক্ষা আমরা যে পূরণ করতে পারিনি, তার জন্য আমাদের সবাইকে দায় নিতে হবে। যেমনিভাবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে দায় নিতে হবে, দলগুলোকে দায় নিতে হবে, আমলাদের দায় নিতে হবে এবং একই সাথে সাধারণ মানুষকেও দায় নিতে হবে। কারণ দেখেন যে আমরা রাজনীতিবিদরা এই যে 15 বছর ধরে যে আন্দোলনটা করলাম, এই আন্দোলনে কিন্তু আমরা সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, তাদের কিন্তু অংশগ্রহণ আমরা পাইনি। যদি তারা আমাদের সাথে নেমে আসতো তাহলে কিন্তু হাসিনা সরকার এইভাবে এতদিন ক্ষমতায় কোনোভাবেই থাকতে পারতো না। তার মানে কি? তার মানে দায় সাধারণ মানুষকেও নিতে হবে
এখন যদি আপনি সব দায় রাজনীতিবিদদেরকে এবং রাজনৈতিক দলগুলোকে দিয়ে দেন তাহলে তো অন্যায় হবে, যেটি আসলে আমাদের সেটা তো নাগরিক আছে, কমিটি। কিন্তু রাজনীতিবিদদেরকে তো জনগণই নির্বাচিত করে তাদের রাষ্ট্র পরিচালনার জন্য, রাইট? কিংবা রাষ্ট্রের যারা আমলা আছে তাদেরকে রাষ্ট্র দায়িত্ব দেয়, জনগণের অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু সব দায়িত্বই তো তাহলে একেবারে জনগণের নয়। না, আমি তো সেটি বলি না, আমি বলছি যে এইখানে সবারই দায় নিতে হবে, আমার বক্তব্য কিন্তু এটাই ছিল। তো সেক্ষেত্রে যদি বলা হয় যে রাজনৈতিক দলগুলোর দুর্নীতি এবং অর্থ পাচার বা তাদের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, আমি বলবো না, এক্ষেত্রে আমাদের সবাইকে দায় নিতে হবে এবং সেই দায়টা আমরা যদি সবাই না নিতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। আজকে এই অনুষ্ঠানটার নাম কেমন বাংলাদেশ চাই, নিশ্চয়ই আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের জন্য 2000 শহীদ এইবার যেমন জীবন দিয়েছে ঠিক একইভাবে 71-এও কিন্তু একই কারণে জীবন দিয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এখানে আমাদের সালাম ভাই আছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যখন তিনি যুদ্ধ করেছেন তখন তিনি আমাদের বয়সী ছিলেন এবং আমি সালাম ভাইয়ের অনেক বক্তব্য শুনেছি যে আমরা তরুণ বয়সে যা করেছি এখনকার তরুণরা কিন্তু তাই করছে, অর্থাৎ তরুণদেরকে সবসময় কিন্তু মানুষ আলাদাভাবে সম্মান করে। এখন আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন যে আমি কেমন বাংলাদেশ চাই, আমি অবশ্যই বলবো যে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবে না, অর্থাৎ বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং একই সাথে যেখানে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন কোনোভাবেই থাকবে না, উন্নত সমৃদ্ধ জীবন এবং যেখানে প্রতিটা মানুষের আর্থিক নিরাপত্তা থাকবে, উন্নত চিকিৎসা। আমরা দেখি যে বাংলাদেশের বিশেষ করে যারা ধনী শ্রেণী এবং রাজনীতিবিদরা তারা দেখি যে জ্বর, ঠান্ডা, কাশি আসলে তারা কেউ ভারতে যায়, কেউ লন্ডনে, কেউ সিঙ্গাপুরে, পৃথিবীর বিভিন্ন দেশে যায়। কিন্তু আমরা কি চাইলে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা এমনভাবে উন্নত করতে পারি না যেখানে আসলে পৃথিবীর অন্য রাষ্ট্র থেকে তারা চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশে আসবে? অবশ্যই সম্ভব। সেজন্য আমাদের দরকার সদিচ্ছা, কিন্তু সেই সদিচ্ছা আসলে আমাদের আছে কিনা। আমাদের দেশের অনেককে দেখি যে ডাক্তাররাও, যারা ডাক্তারি পেশায় নিয়োজিত, তারাও দেখি যে চিকিৎসা ব্যবস্থা উন্নত হোক, তারাও কিন্তু সেটি চায় না। কেন চায় না জানি না, তারাও চাইলে কিন্তু অনেকটা সম্ভব। এবং আমরা একই সাথে চাই শিক্ষার মান বৃদ্ধি। এই সরকার 10টি কমিশন গঠন করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো শিক্ষা কমিশন তারা গঠন করেনি। তার মানে কি সরকারও চায় না যে শিক্ষা এগিয়ে যাক? সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং কর্মসংস্থান দেখেন, আমরা কিন্তু আমাদের এই যে বেকার সবসময় আমরা জিইয়ে রাখি, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে বেকার তৈরির কারখানা। গ্র্যাজুয়েট তৈরি করা মানে কি? বেকার তৈরি করছে। তাদেরকে আমরা প্রত্যেক গ্র্যাজুয়েটের জন্য আমরা কেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না? আমরা দেখেছি যে 30 বছর বয়স যতদিন না শেষ হচ্ছে আমরা দেখেছি যে অন্য কোনো পেশায় যায় না, বিসিএস। তো বিসিএস এত কি মজা? এই যে বাংলাদেশের যতগুলো সমস্যা, দুর্নীতি বা গুম বলেন, খুন বলেন, এইখানে দেখেন যে এই মেধাবীরাই জড়িত, যে কারণে কিন্তু আলোচনাটা এসেছিল যে মেধাবীরা এখানে আপনার বেশি দায়ী সর্বক্ষেত্রে। বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে কাদের মাধ্যমে? নির্বাচন কমিশনে নিয়োগ পায় কারা? আপনার দুদকের নিয়োগ পায় কারা? বিচার বিভাগের নিয়োগ পায় কারা? প্রত্যেকটা জায়গায় দেখেন মেধাবীরা। ওই এডিসি হারুন বলেন, ডিবি হারুন বলেন, এরা কিন্তু মেধাবী। এই মেধাবীরাই পরবর্তীতে কিন্তু বাংলাদেশকে ধ্বংস করেছে। যে কারণে দরকার কি? যে কারণে দরকার সৎ এবং যোগ্য ব্যক্তি, নৈতিক শিক্ষা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন যে অনেকটা নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। এই কারণে কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় আমেরিকা, ইউরোপের যে ট্র্যাডিশন, ওই শিক্ষাটা আমরা পাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে নৈতিকভাবে শিক্ষিত হয়ে যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই শিক্ষাটা কিন্তু আমরা পাই না। এবং একই সাথে আমরা চাই যে এমন একটি বাংলাদেশ যেখানে আসলে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না এবং সুদ থাকবে না। দেখেন অনেকে সুদ নিয়ে কথা বলে না, কারণ কি? বলে যে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা এটা আসলে সুদের উপর নির্ভরশীল। কিন্তু আমরা দেখেছি যে গ্রামের একজন মহাজন কিভাবে আপনার 1000 টাকা এক মাসের জন্য দেয়, এর জন্য আপনার 100 টাকা গুনতে হয়। তাহলে আপনার যদি 1 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, তাহলে কত পরিমাণ দেখেন এইভাবে সুদ দেয়া লাগছে। এই সুদ এটি কিন্তু আমাদের বন্ধ করা দরকার। আমরা অবশ্যই চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার। এখন এই যে সরকার দেখেন আনলিমিটেড সরকার, এখন কোনো কিছু কি আনলিমিটেড হতে পারে? এই সরকার কবে ইলেকশন দিবে বা তাদের রোডম্যাপ কি, তাদের পরিকল্পনা কি, এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে বারবার এই নিয়ে চিল্লাতে হচ্ছে। এখন এর প্রেক্ষিতে উপদেষ্টারা বলছেন যে রাজনৈতিক দলগুলো
দ্রুত নির্বাচন চাচ্ছে, রোডম্যাপ চাচ্ছে, এর মাধ্যমে তারা আমাদেরকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বা তারা আমাদেরকে ব্যর্থ করতে চায়। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, দলগুলো যদি এই সরকারকে সহযোগিতা না করে তাহলে এই সরকার আগামী 7 দিনও ক্ষমতায় থাকতে পারবে না। এখন বলতে পারে যে অনেকে সরকারকে আনলিমিটেড চায়, সেই অনেকে কারা? অনেকেই রাজনৈতিক দলগুলো যদি নেমে যায়, সেই অনেকে কি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আন্দোলনে নামবে? শুধুমাত্র ফেসবুকে কমেন্ট দেখে, ইউটিউবের কমেন্ট দেখে যদি সরকার মনে করে যে আমার অনেক জনপ্রিয়তা গ্রামগঞ্জে, আমি বলবো সরকারকে বলবো যে গ্রামগঞ্জে সেই খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু এই ইউটিউব ফেসবুক তারা কিন্তু বোঝে না। তারা না বুঝে কিন্তু দেখবেন যে ঢাকার বিভিন্ন জায়গায় যারা মোবাইল চালায় না, যারা হয়তো টেলিভিশনের সংবাদ কিছুটা দেখে, তারা কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল। এখন আমার কথা হলো যে এই সরকার কতটুকু আসলে সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে, যেটি আসলে এই জনগণের মূল প্রত্যাশা, যে জনগণ কম মূল্যে খাবার পাবে। কারণ মানুষের ক্ষুধা যখন পেটে থাকে তখন সরকার ভালো কি মন্দ সেটি কিন্তু মানুষ দেখে না। মানুষ কিন্তু ওই ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প কিন্তু মানুষ শুনতে চায় না। সেই জায়গা থেকে সরকারকে বলবো, অবশ্যই আপনাদের উচিত জনগণের যে চাওয়া পাওয়া সেটি বিবেচনা করা। আমি সর্বশেষ যেটি বলবো, দেখেন আমাদের দেশের বিচার বিভাগটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আমাদের দেশের নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে, দুদক ধ্বংস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকার যদি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার মাধ্যমে বা এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কার করে তারপরে একটি ইলেকশন দেয়, সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে। সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে 53 বছরে রাজনৈতিক দলগুলো কোনো সংস্কার করেনি, কিন্তু এখন যে রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলছে এটিকে কেন তিনি ইতিবাচক হিসেবে দেখছেন না? এজন্য তো রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দেওয়া উচিত যে এখন নেতারা বলেন, দলগুলো বলেন, তারা এখন সংস্কারের প্রস্তাব দিচ্ছে। এই যে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ আমরা কিন্তু যারা যুগপৎ আন্দোলন করেছি, হাসিনা পতনের আন্দোলনকে ত্বরান্বিত করেছি, তারা কিন্তু আমরা 31 দফা দিয়েছি। এখানে সালাম ভাই আছেন, এই দফা শুধুমাত্র কিন্তু বিএনপির দফা না, এই দফা আমাদের সবার দফা। এখন যদি এই সরকার এই দফার প্রতি সম্মান শ্রদ্ধা না দেখায়, তিনি যদি বলেন যে এখন ইলেকশন হলে আবারও হাসিনা ফিরে আসবে, আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, আবারও স্বৈরাচার ফিরে আসবে, আমি মনে করি সরকার আসলে রাষ্ট্র সংস্কারের বাহানা করে আরেকটি নতুন রাজনৈতিক দল গঠিত হোক এবং তারা আবার ক্ষমতায় আসুক। এটি মনে হয় সরকারের অনেক উপদেষ্টার চাওয়া পাওয়া। আমার উপদেষ্টাদের বক্তব্য শুনলে আমার কাছে এটিই মনে হয়। দেখেন এখন এই যে নাগরিক কমিটির একজন ভাই এখানে আছেন, এখন নাগরিক কমিটি আজকে সকালে বলছে আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে 300 আসনে প্রার্থী দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই। এই বক্তব্য আমি দেখেছি, এই বক্তব্য তারা দিয়েছে, 300 আসনের বক্তব্য এসেছে, ব্যালট বিপ্লবের বক্তব্য এসেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বক্তব্য এসেছে, সব এসেছে। আবার তারা আজকে সকাল থেকে দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না, এটি কোনো রাজনৈতিক দল হবে না, এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। জি, বিষয়গুলো দিয়ে বিস্তারিত পরে আবার আলোচনা করবো। জি, ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, নেতৃত্ব, স্বাধীনতা এবং বিজয়ের ইতিহাসকে বিভিন্ন সময় রাজনীতিকরণ করা হয়েছে, তরুণদের বিভ্রান্ত করা হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন আমরা শুনবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, নেতৃত্ব, স্বাধীনতা এবং বিজয়ের ইতিহাসকে বিভিন্ন সময় রাজনীতিকরণ করা হয়েছে, তরুণ প্রজন্ম সহ দেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনাকে আমি একটু কারেকশন করতে চাই, রাজনীতিকরণ হয় নাই, দলীয়করণ হয়েছে। যদি রাজনীতিকরণই হতো তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না। আমরা কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইটাই শুরু করেছিলাম, তাই না? আমাদের বঞ্চনা, আমাদের না পাওয়া, আমাদের সব কিছু মিলে কিন্তু একটা পুরোপুরি একটা রাজনৈতিক যুদ্ধই আমরা অবতীর্ণ হয়েছিলাম। এখানে এর জন্য আমি বলতেছি যে 70-এর নির্বাচনটা এটা কিন্তু সেই সময় একটা মাইল ফলক ছিল। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ চেয়েছে তারা ক্ষমতায় যেতে চায় পাকিস্তানের, আর আমরা যারা ছাত্র ছিলাম আমরা চেয়েছিলাম স্বাধীনতা। অর্থাৎ আমরা সেই সময় বুঝতে পেরেছিলাম যে পাকিস্তানিদের সাথে আমাদের বনিবনা হবে না এবং তারা কোনোভাবেই আমরা যতই আজকে এখানে সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসি না কেন আমাদেরকে এইখানকার দলকে ক্ষমতায় যেতে দিবে না। এই জায়গাটাই ছিল ডিফারেন্স আওয়ামী লীগের সাথে আমাদের ছাত্রদের বা সেই সময় মুক্তিকামী জনতার পার্থক্যটা ছিল এখানেই। যদি রাজনীতিটাই করতো আওয়ামী লীগ তাহলে কিন্তু স্বাধীনতার পরে মানুষ না খেয়ে মারা যাইতো না। এইখানে আমি যে কথাটা আজকে প্রথমেই বলছি যে মেধাবীদেরকে আমি আজকে দায়ী, এর আগে বলিনি, আজকে আমি প্রকাশ্যেই বললাম, মেধাবীদেরকে বেশিরভাগ দায়ী করেছে আমি এই কারণেই যে স্বাধীনতার পরে আওয়ামী লীগের
আওয়ামী লীগ যদি সেই সময় মেধার পরিচয়টা মেধাবী দিত, বলতে আপনি আসলে কাকে আপনি বোঝাচ্ছেন? আপনি যদি আমাদেরকে একটু খুলে বলেন আপনাকেও কাদেরকে বুঝাই, বোঝাচ্ছেন আপনি? এর মধ্যে আপনাকেও বুঝাই, এর মধ্যে আমি আবু আলমকেও বুঝাই। অর্থাৎ আমি কোনো স্পেসিফিক বলতেছি না যে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বে যারা আছে মানে সেটা। আপনি দুইটা পক্ষ বলেছেন, আপনি সাংবাদিক বলেছেন, আপনি আমলা বলেছেন, বাকিগুলো কি বলেন? সাংবাদিক, আমলা, আপনাকে ব্যবসায়ী, একটা সাংবাদিক, আমলা, ব্যবসায়ী, বিভিন্ন স্তরে যারা আছে, তাই না, সবাই মেধাবী লোকজন বলছে। আজকে ডাক্তার যে একজন আছে, ওনারাও এর থেকে বাইরে না। কারণ এটা তো ঠিক, আমি আবু আলম সাহেব যে কথাটা বলছে যে তারা বেনিফিশিয়ারি, এই রাষ্ট্রের বেনিফিশিয়ারি। আপনি একজন দেখবেন মেধাটা হলো আল্লাহর প্রদত্ত, তাই না, এবং পরবর্তী পদে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে তারা আজকে এক একজন ডাক্তার, একজন উকিল, একজন বড় বড় কিছু হয়েছে, কিন্তু পরবর্তী পদে রাষ্ট্রকে যে সার্ভিসটা দেওয়া দরকার তারা কিন্তু সেটা দেয়নি, বরঞ্চ ডিরেল করছে। রাজনীতিটা এই পর্যন্ত, রাজনীতিবিদদের হাতে আসে নাই, রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিককরণ করা হয় নাই। যদি রাজনীতিটা প্রাতিষ্ঠানিককরণ করা হতো, স্বাধীনতার পর কি যুদ্ধ করলাম, যুদ্ধ শেষ, বলে তুমি অস্ত্র জমা দিয়ে দাও, তোমার দায়িত্ব শেষ। কিন্তু আমি কি দেখলাম যে মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগলো, জাতির পিতার নাম পরিবর্তন হয়ে গেল, কিন্তু আলটিমেটলি জনগণের তো কোনো লাভ হলো না। যেটা আজকে রাশেদ এইমাত্র বলল যে আজকে দেখেন এই বিপ্লব হয়েছে, যেটাই আমরা অভ্যুত্থান যেটা বলে হয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া ছিল সেই জিনিসপত্রের দাম তো এখনও কমে নাই। বা সরকারও কোনটা নিয়ে ব্যস্ত আছে? সংস্কার। কোথায় সংস্কার? ওই রাজনীতি নিয়ে চিন্তাটা, রাজনীতিতে কিছুই হয় না, কিন্তু তারপরেও কথাটা কিন্তু সেখানে আসছে। রাজনৈতিক দল এই করতেছে। আরে ভাই, বেসিক জায়গাতেই নাই। রাজনৈতিক দলটা কি আজকে চোরি বাটপাড়ি যারা করছে, সারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিছে, আজকে ব্যবসা প্রতিষ্ঠানকে সব কিছু ধ্বংস করে দিছে, আজকে তারা কারা? শেখ হাসিনাকে সামনে রেখে রাজনীতিটাকে আমি বলবো বিরাজনীতিকরণ করা হয়েছে। বিরাজনীতিকরণ করার কারণে আজকে অবস্থা। আজকে রাজনীতি মানে আমার একটা কমিটমেন্ট থাকে, স্বাধীনতা যুদ্ধ করছি, কমিটেড ছিলাম বলে যুদ্ধের পরবর্তী পর্যায়ে আমাদেরকে কাজে লাগায় না। যদি আমাদেরকে কাজে লাগাইতো তাহলে আজকে আওয়ামী লীগ ওই লুটতরাজ করতে পারতো না। আজকেও আমরা যে জিনিসটা চাচ্ছি, যে আজকেও সেই একই অবস্থায় কিন্তু সুযোগ নিয়ে যদি আপনার রাজনৈতিক পরিবর্তনের নামে আরেকটা দল হতে পারে, কিন্তু দল হয়ে গেলেই সব পরিবর্তন হয়ে যাবে, নট নেসেসারি। বেসিক যে জায়গাগুলো ধরা দরকার, আজকে আপনি ওই জায়গাগুলোতেই নাই। ওই জায়গাগুলো কারা করবে? ফাইলপত্র কারা নাড়ে? এখানে সচিব আছে একজন, তারাই সব ফাইলপত্র নাড়ে। কোথায় আজকে এখনও কি হবে? ওই উপদেষ্টা কি বললো না বললো তাতে কিছু হয় না, ওইখানে সচিব যে আছে সেই কিন্তু সেই সব কিছু করে। কাজে সেগুলোকে যদি আপনি একটা সব কিছুর নিয়মের মধ্যে আপনি আনতে পারেন, যে সংস্কার করতে চান, করেন না। আজকে পার্লামেন্ট মেম্বার, আপনি এত বছর ধরে বলতেছি, পার্লামেন্ট মেম্বারদের ডেভেলপমেন্ট ওয়ার্কে সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নাই। আপনি কেন ডেভেলপমেন্ট ওয়ার্কে সেখানে থাকবে? পার্লামেন্ট মেম্বারে কেন আপনি ঘুষ দিবেন যে সেটা মার্সিডিজ বেঞ্জ আইনা তাছাড়া কি বাংলাদেশের অর্থনীতিতে বা বাংলাদেশের অবস্থা তো সেটা আমাকে অ্যালাউ করে না। আপনি এখানে বিকেন্দ্রীকরণ বলছি, উপজেলাকে এখন পর্যন্ত আপনি সেটাকে কার্যকর করতে পারতেছেন না। সেখানে স্বার্থটা কার? সেখানে আমার স্বার্থ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের যারা আছে তারা সেই স্বার্থের সাথে সম্পৃক্ত হয়ে যায় কেন? তারা তো নিরপেক্ষ, তারাই একটা বড় পক্ষ। এখানে আমি বলবো যে তারা আজকে সুবিধাবাদী গোষ্ঠী যারা আছে তারাই হলো একটা পক্ষ, এবং তাদের কারণেই আজকে কোনো কিছু হচ্ছে না। কাজে সেই জায়গায় যদি আপনি আঘাত না করেন, এবং ওইখানে ওই বিপ্লব বলবেন, বিপ্লবটা ওই জায়গায় করতে হবে। ওই জায়গায় না করলে এগুলো কিছুই হবে না, এবং সেটা হইতে দেবে না। আমরা যুদ্ধ করছি, একটা যুদ্ধ বা বিপ্লব মানে একটা বছরে হয় না, যুগে হয় না, চূড়ান্ত একটা পরিক্রমার চূড়ান্ত পর্যায়ে যে সেটা হয়। এবং সেই দেশটা যদি ওই যুদ্ধ বা বিপ্লবের যে শক্তিটা বের হয়ে আসে, তারা হলো দেশপ্রেমিক। আমি অন্তত নিজে তো দাবি করতে পারি যে আমি একজন দেশপ্রেমিক মানুষ। কে কী বললো তাতে কিছু আসা যায় না, কিন্তু আমার কর্মের মধ্য দিয়ে, আমার কাজের মধ্য দিয়ে আমি প্রমাণ রেখে কিছু না, সেটা হলো সবচেয়ে বড় পরিচয়। তো কাজে সেই শক্তিটাকে যদি আপনি কাজে লাগান। আর আরেকটা, এখন যেটা স্বাধীনতা যুদ্ধের পরও যে জিনিসটা হয়েছে, আপনার পরিষ্কার বুঝতে হবে যে আমাদের সেই সময় যারা মুরব্বী ছিল, রাজনীতিবিদ যারা ছিল, তারা হলো সেই পাকিস্তান যখন ভাঙে, পাকিস্তান ভারত যখন হয়, সেটার নেতা তারা ছিল, পাকিস্তানের নেতা ছিল, পাকিস্তানের স্বাধীনতার নেতা ছিল যারা সেই সময় রাজনীতিতে জাতীয় নেতা। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করলাম, সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বের হয়ে আসা সেই শক্তিটা, এই দুইটা শক্তির কিন্তু সেই সময় সমন্বয় হয় নাই।
সমন্বয় হয় নাই। কিভাবে সমন্বয় হয়? কারণ আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগ তো কখনোই বিশ্বাস করে নাই। মুক্তিযুদ্ধ চলাকালীন আওয়ামী লীগ চেয়েছে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে, কনফেডারেশন এই মোস্তাকের নেতৃত্বে, অনেকের নেতৃত্বে কনফেডারেশন করতে চেয়েছে। তারা সেই সময় বলেছে মুজিবের মুক্তি চাও না দেশের স্বাধীনতা চাও। কাজে বুঝতে হবে যে আমার স্বাধীনতার চিন্তা চেতনা বাস্তবায়িত করার জন্য যে শক্তি দরকার, স্বাধীনতার পরে সেই শক্তি আওয়ামী লীগের সাথে ছিল না, থাকতে পারে নাই লুটতরাজের কারণে, যে কারণে দেশটা রসাতলে চলে গেছে। আজকেও যারা আজকে যে অনেক উপদেষ্টা অনেক কথা বলেন, কয়দিন আগে তারা কি ছিল, কয়দিন আগে তারা কি বক্তব্য দিয়েছে আমরা সেগুলো জানি না। তো কাজে এইখানে আপনার পরীক্ষায় কে উত্তীর্ণ, কাজে পরীক্ষা যদি নিতে চান জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নেন। আমরা বলতেছি দেশটা ক্রাইসিসের মধ্যে আছে, আরও বেশি ক্রাইসিসের মধ্যে না ঠেলে দেওয়ার জন্য জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য দ্রুত যত দ্রুত নির্বাচন মানে কি বলতে নির্বাচনের আগে যে সংস্কারটা দরকার, আমরা তো যেটা রাশেদ যেটা বলছে 31 দফা দিছি আমরা। আপনি যদি এর বাইরে থাকে আপনি দেন, দিয়ে করেন না কেন, কিন্তু দেশটাকে একটা গতি একটা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। নাহলে আবার আমরা দেখতেছি যে পরাজিত ফ্যাসিবাদ আজকে সীমান্তের ওপার বসে এখনও বলতেছে, অনেকে পত্রপত্রিকায় লেখে, অনেকে বক্তৃতা দেয় যে পরাজিত ফ্যাসিবাদ নাকি সে নির্বাচিত। হাউ কাম? কীভাবে বলে এখনও? তো সেটা এই যে ষড়যন্ত্রগুলো, এই ষড়যন্ত্রের সুযোগ কি আজকে এই সরকার দিচ্ছে কিনা, এবং এই সরকারের উপরে কাঁধে ভর করে আবার সেই পরাজিত ফ্যাসিবাদ আবার দেশে ফিরে আসবে কিনা, এটা যদি আমি প্রশ্ন করি তাহলে সেই উত্তরটা কে দিবে? এই জন্যই বলতেছি যে আজকে জনগণের ম্যান্ডেটের বিকল্প কিছু নাই। আওয়ামী লীগ 15টা বছর 3টা নির্বাচন করছে, জনগণের ম্যান্ডেট নিতে দেয় নাই। জনগণের রাইট, আমাদের রাইট আছে দেশের, আমার রাইট কেড়ে নিছে আওয়ামী লীগ। আজকে আমি সেই রাইট ফেরত চাই। সেই রাইট ফেরত যেতে গেলে বলে এখন নির্বাচন দেওয়া যাবে না, বিএনপি ক্ষমতায় চলে আসবে। হাউ কাম? এটা তো হতে পারে না। আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি কয়দিন ক্ষমতায় থাকবেন? সেটাও তো প্রশ্নবোধক হবে। তো এই কারণে সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কিছুর ভেদ করতে হলে আপনি জনগণের কাছে যান। যেটা হাসিনাকে আমরা বারবার বলছি, হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেল কারণ সে জানে যে জনগণ তার সাথে নাই, তাকে ভোট দিবে না। প্রকাশ্যে হাসিনা বলছে পরিষ্কার, আমি কেন ভোট দিব? ওই তারেক আইসা দেশের ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় দিবে, এটার জন্য আমি ভোট দেবো? এই জন্য ভোটই দেবো না। এমনকি আজকের সরকারও ওই চিন্তা করেই কি ভোট বন্ধ রাখবে? আরে ভাই, ভোটের জন্যই তো আজকে, ভোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম, ভোটের জন্য 15 বছর ধরে লড়াই করতেছি। পাবলিক ডিসাইড করবে কে ক্ষমতায় থাকবে, কে রাষ্ট্র চালাবে। আমি বুঝলে তো হবে না যে আমি সব বুঝি। আপনি বুঝে, ওই বুঝা দিয়েই তো এই যে বললাম, এই জন্য ওই মেধাবীরা আজকে যারা আছে তারাই তো আজকে দেশটার এই জাহান্নামটা বানাইছে। আজকে মেধাবীরা যদি ডেডিকেটেড হইতো, দেশপ্রেমিক হইতো, সরি টু সে, আমি কারো ইনিয়া প্রয়োগ করতে চাই না, কিন্তু তাহলে আজকে দেশটার এই অবস্থা হইতো না। আজকে দেশের অর্থনীতি কারা চুরি করছে? এখানে তো রাষ্ট্র বিভিন্ন ভাবে মেধাবীদেরকে এই বিভিন্ন রকম আপনার দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। আপনি দেখেন আমাদের আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশের সরকারি চাকরি করে, এটা তো ডেসপারেটলি করা হয়েছে। আজকে আমার প্রতিবেশী রাষ্ট্রকে, আমার দেশটাকে একটা বাজারে রূপান্তরিত করার সুযোগ করে দিছে। আজকে যে সরকার ছিল, আপনার খালি একটা বলি, এই জায়গাটা সচিব আছে আরও ভালো বলতে পারবে, যে আজকের আমাদের যে গ্যাস সরকার 15 বছর 16 বছর ক্ষমতায় ছিল, 12 বছর কোনো সেই গ্যাস উত্তোলনের জন্য খননের জন্য কোনো চেষ্টা করে নাই। শেষে 3 বছর আইসে, হ্যাঁ, এর কারণ এলপিজি যদি আমি বাইরে থেকে আনি, আমার একদিন ধরলে আমার যে চামটা আছে ওদের বেনিফিট দিতে পারবো, পাশাপাশি আমি প্রতিবেশী সুযোগ করে দিতে পারবো যাতে তারা আমার গ্যাস নিতে পারে। তো কাজে এটা তো তারা রাষ্ট্রবিরোধী। এই সমস্ত কাজ করছে, এই সমস্ত রাষ্ট্রবিরোধী শক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাহলে তো রাষ্ট্রের এই অবস্থা হবেই। তো সেই কারণেই রাষ্ট্রবিরোধী তখন হইতে পারবে না। আপনি নির্বাচনটা ঠিক মতো করেন, যে দলীয় নির্বাচন হবে না, নির্বাচনের সময়
কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, নির্বাচনটা হবে, ইচ্ছা করলে গভর্নমেন্ট তারা আবার বানাইতে পারবে না, এটাকে করেন। পরপর 2 বার একই প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা করেন। আর আরও কিছু যে আনুষাঙ্গিক যেগুলো আছে সেগুলো ব্যবস্থা করেন, যাতে আইনের শাসনটা থাকে, যাতে পার্লামেন্টে ইচ্ছা করলেই সব ব্যবসায়ীরা দখল করতে না পারে, সেটার জন্য কীভাবে করা যায় সেটা করেন। বিচারের প্রকাশ্য বিচারের আওতায় সবাইকে আনেন, 1 নাম্বার ব্যক্তি থেকে শুরু করে একদম মুচি পর্যন্ত নিয়ে আসেন, তাহলে দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। আর নাইলে যদি আমি ক্ষমতায় আসলে আমি যা বলবো তাই হয়ে যাবে, তাহলে তো হবেই। সেটা যাতে না হয় ইমিডিয়েট এই জন্য পরাজিত যে স্বৈরাচার তারা খবর আনেন। যখন যে সরকার ক্ষমতায় এসছে তারা সংবিধানকে তাদের মতো করে একদম মানেই না, সংবিধানই মানে না। শেখ হাসিনা আমার বারবার তারা ক্ষমতায় থাকাকালীন এই কথাগুলো বলছি, আমি নিজে বলছি বিভিন্ন জায়গায়। তারা তো নিজেরাই সংবিধান মানে না, অথচ সংবিধানের শপথ নিছি আমি। পরের দিন কেন সেই সময় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাকে কেন সুমোটোভাবে কল করে নাই? আমার কি হাইকোর্টের সেই ক্ষমতা ছিল না? তো কাজে এর জন্যই তো বলছি, মেধাবী যারা আজকে তাদেরকে বলেন ঠিক হইতে, তাহলে দেশটা ঠিক হবে। ওই কৃষক, শ্রমিক, সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ মানুষ দেশের ক্ষতি করতে পারে না, দেশের ক্ষতি করে। এবং আজকে মেধাবীদের রাজনীতিতে আসার সুযোগও তো বন্ধ করে দিছে। এই যে ওরা এখন নাগরিক কমিটি বলতেছে, কিভাবে বলে যে রাজনীতি নাই, রাজনীতি করব না, আবার ছাত্র রাজনীতি নাই। ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে মেধাবীরা রাজনীতিতে আসবে কিভাবে? গত 15, 20, 25 বছরে কয়টা নতুন নেতার জন্ম হয়েছে? আজকে এখানে রাশেদ আছে বা নূর আছে, এই 2-1টা ছাড়া দেখান, হাতে গোনা দেখানো যাবে না। তো এই জন্য রাজনীতিকে যদি আপনি সমৃদ্ধ করতে চান, মেধাবীদেরকে তো এখানে আসার সুযোগও করে দিতে হবে। সেটাও পথ বন্ধ করবেন, আবার বলবো ওইটা, তাহলে তো কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল। তাই কাজে এইগুলোর জন্য আপনি সংশোধন করেন, এগুলোর জন্য ডিবেট করেন, জাতীয় ডিবেট করেন, আলোচনা করেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন, ছাত্র সংগঠন নিয়ে আলোচনা করেন। তাই কাজে এই বিষয়গুলো, আজকে দুর্নীতি যদি বন্ধ করতে হয়, দুর্নীতি কারা করে? হাজার হাজার কোটি টাকা কে মাইরা দিতে পারে? এগুলো তো সাধারণ মানুষ পারে না, এবং এখন পর্যন্ত তাদেরকে ধরা হয় নাই। ধন্যবাদ আপনাকে ডক্টর জাহিদুর রহমান। 2024 সালে দাঁড়িয়ে আমরা এখনো 53 বছর আগের দাবিগুলোর মীমাংসা করতে পারিনি, কিংবা এই 53 বছর আগের দাবিগুলোকে আমাদের মীমাংসা করতে হচ্ছে। এই চক্রের শেষ কোথায়? বিজয় 54-তে দাঁড়িয়ে সত্যিকার অর্থে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই? কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা আসলে আমরা আমাদের প্রথম সংবিধানে 72 সংবিধানের প্রস্তাবনায় 3য় অনুচ্ছেদে লিখে রেখেছিলাম। আমি একটু পড়ি, তারপর আমি কেন এখনো পারছি না সেটা হবে। 38টা মাত্র শব্দ আছে এখানে, কথাটা এরকম, আমি হুবহু দেখে পড়ছি। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা। পরের অংশটা খুব মন দিয়ে খেয়াল করি, এটাই হলো আসল কথা। যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা লিখে রেখেছিলাম শেষ অংশটা আমি আবার পড়ি, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আসলে এগুলোই ছিল স্বাধীনতার চেতনা। এবং আমরা খেয়াল করবো যে সরকারটা চলে গেছে, যারা স্বাধীনতার চেতনা প্রচুর বলতে এটাকে ডেরোগেটরি শব্দ বানিয়ে ফেলেছে। এটা নিয়ে আমরা ফান করেছি, ট্রোল করেছি, হাসাহাসি করেছি। অথচ সত্যিকার অর্থে এই যে ভীষণ মূল্য দিয়ে একটা স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার মূল কথা ছিল এইগুলো। এই জিনিসটাই হলো আমাদের ভবিষ্যতের বাংলাদেশ, এবং এটার জন্য আমাদের যতদিন প্রয়োজন ততদিন লড়াই করতে হবে। আর আমি একটা কথা একটু খোলাখুলি বলে রাখা দরকার বলে মনে করি, গণতন্ত্রের লড়াই, অধিকারের লড়াই আসলে কোনোদিন শেষ হয় না। আমরা কেউ যদি মনে করি, বিশেষ করে আমি এবারকার এই অভ্যুত্থানের পর আমাদের প্রচুর এক্সপেকটেশনের প্রেক্ষিতে দেখছি, অনেকে মনে করছেন আমরা খুব চমৎকার একটা কনস্টিটিউশন লিখে ফেললাম, আমরা দারুণ কিছু আইন বানালাম, ওই আইন, খারাপ আইন বাতিল করলাম, নতুন আইন সুন্দর করে করলাম, তাতেই সম্ভবত আমাদের দেশটা অসাধারণ উদার গণতান্ত্রিক দেশ হয়ে যাবে। অথচ আমরা যদি গ্লোবাল ট্রেন্ড দেখি, নতুন করে আবার দেখা গেছে মানুষের অধিকার হরণ হচ্ছে, নতুন করে গণতন্ত্র সংকটে পড়ছে। আমি ইউরোপের মাটির কথা যদি বলি, ধরুন হাঙ্গেরিতে একেবারে আপাদমস্তক একজন ডিকটেটর এখন আছে, পোল্যান্ডে আছে, ফ্রান্সে আছে। ফ্রান্সে ইনফ্যাক্ট উনি ক্ষমতায় চলে আসেন না, মেরিন লাপেনের কথা বলছি, উনি হয়তো আগামী বা চলে আসবে, 2বার ফাইট দিয়েছেন। ইটালিতে জর্জিয়া মেলানির মতো ফ্যাসিস্ট, তার দল ফ্যাসিস্ট যেই মুসোলিনির দল, সেটার সাথে তাদের ট্র্যাক আছে। এবং আজকে মুসোলিনির যে কবর আছে, সেখানে
প্ল্যান করে উৎসব হয় এবং ফ্যাসিস্টদের যে কুখ্যাত অভিবাদনের যে সালামের যে পদ্ধতি সেটা ইটালিতে এখন প্রকাশ্যে নতুন করে দেয়া শুরু হয়েছে, তার সুভেনির বিক্রি হয়। ইটালির মানুষকেও কিন্তু আবার নতুন করে গণতন্ত্রের লড়াই করতে হচ্ছে। ট্রাম্প 250 বছর আমেরিকা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের চর্চা করে গেছে, চমৎকার গণতান্ত্রিক দেশ, কিন্তু সেই আমেরিকাতেও ট্রাম্প আসার পর এই আলোচনা আমেরিকাতে আছে এবার ইনি গণতন্ত্রের কতটা ক্ষতি করবেন, গতবার তো করেছিলেনই, এবার করবেন। সো এই লড়াই আছে। আমাদের পাশে ভারত স্বাধীনতার পর থেকে কোনোদিন তার অন্তত ইলেকটোরাল ডেমোক্রেসি, মানে গণতন্ত্র মানে শুধু নির্বাচন না, কিন্তু নির্বাচন ছাড়া আবার গণতন্ত্রও হয় না। সো ওদের নির্বাচনী গণতন্ত্রটা একবারের জন্য ইন্টারাপ্টেড হয়নি। মাঝখানে ইন্দিরা গান্ধী কিছুদিনের জন্য জরুরি অবস্থা জারি করে হয়তো আইনগতভাবে কোট আনকোট কিছু সাংবিধানিক অধিকার হরণ করেছিলেন, কিন্তু মোটা দাগে হওয়া একটা দেশেও আজকে নরেন্দ্র মোদী খুবই আলোচিত একজন মানুষ, যিনি প্রকারান্তরে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন। তার দলের যে কালচারাল সংগঠন আরএসএস সেটা যা করছে, এবং আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইস্যুতে তাদের মিডিয়া যেভাবে আচরণ করছে, জনগণ যেভাবে রিয়্যাক্ট করছে, অপরাপর দলগুলো যেভাবে রেসপন্ড করছে, সব যদি আমরা একত্র করি তাহলে দেখা যাবে এখানেও ফ্যাসিজম মাথা চাড়া দিচ্ছে। সো ভারতের মানুষেরও তো এই লড়াইটা আছে। সো আমাদের লড়াইটা আছে এবং আমাদের লড়াইটা বেশি হয়েছে, কারণ হলো আমরা এখানে অন্তত গত 15 বছরের কথা যদি বলি, কারণ বাংলাদেশে আগে নানান সমালোচনা আছে, আমি অন্য সবাইকে সরিয়ে রাখি, যে এরশাদকে স্বৈরাচার বলে আমরা ছোটবেলায় শুনেছি, তার পতনের কথা যে জেনেছি, সেই এরশাদকে আমরা যদি দেখি, সেই এরশাদের পুরো শাসনকাল, সেখানে যা যা সংকট ছিল, সমস্যা ছিল, সেটা এই রেজিমের সাথে তুলনা করলে মানে তাকে কিছুই মনে হয় না। আর আমি এটা একদম খোলাখুলি বলতে প্রস্তুত আছি। আমার পরবর্তীতে ইনফ্যাক্ট আমরা যতদূর তথ্য পেয়েছি, দেখেছি, কারণ একটা জিনিস খুব প্রমাণিত, মানে এরশাদ থেকে পালাতে হয় নাই। এরশাদ দেশে ছিলেন, এরশাদকে চলে যাওয়ার কথা বলেছিল, উনি জেলে থেকেছেন, উনি জেলে থেকে 5টা সিটে জিতেছেন, তার দল আমি ভুল না করলে 91 সালে 36টা আসনে জিতেছে, তার দলের কেউ পালিয়ে যান নাই, পুলিশ পালিয়ে যায় নাই, তার দলের লোকজন মধ্য থেকে নিচু পর্যায়ের নেতারা দেশেই ছিলেন। তাহলে শেখ হাসিনার থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত যে সব পালিয়ে গেল, কি করেছিলেন তারা? সো এই সময়টায় আমাদের এই গণতন্ত্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, কারণ বাংলাদেশ আটারলি একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছিল। আম সরি, কেউ কেউ বলেন এটা ফ্যাসিস্ট, মানে এই সরকারকে ফ্যাসিস্ট বলাও সম্মান করা হয়। আমি এভাবে বলি অনেক সময়, আমরা যদি হিটলার মুসোলিনিকে শেখ হাসিনার সাথে তুলনা করি, তাদেরকে অপমান করা হয়, কারণ হিটলার মুসোলিনি ফ্যাসিস্ট ছিলেন, তারা মাফিয়া ছিলেন না। বাংলাদেশ ইজ আ টিপিক্যাল এক্সাম্পল অফ এ মাফিয়া স্টেট, বিশেষ করে 2018-র পর, 9 থেকে 14, 15, 16 এই সময়গুলোতে তার কিছু ফ্যাসিস্ট অ্যাটিটিউড ছিল বলা যায়। 18-র পর একটা মাফিয়া হয়েছে এবং তার কিছু ফ্যাসিস্ট টুল সে তখনও ব্যবহার করেছে। সো এই সরকারটা এসে যে পরিমাণ ক্ষতি বৃদ্ধি করে গেছে, সেটার জন্য লড়াই 24-এ হলো, এবং ভবিষ্যতে আমরা এই লড়াই থেকে সরে যাব তা তো না। একটা নির্বাচন হবে, আমরা আশা করছি একটা নতুন গণতান্ত্রিক সরকার হবে, সম্ভাবনা আছে বা হতে পারে সেই গণতান্ত্রিক সরকার। এখানে সালাম ভাই আছেন, আমি খোলাখুলি যদি বলি যে সালাম ভাইদের দলই যদি আমরা ধরে নেই, এইটা পপুলারলি আমাদের মনে হয় বিদ্যমান পরিস্থিতিতে তারাই ক্ষমতায় আসবেন, তারা যদি সেটা সমস্যা করেন তখনও আসলে আমাদেরকে ফাইটটা করতে হবে, কথা বলতে হবে, রাস্তায় নামতে হবে, এভাবে ক্রমাগত ফাইট করার মাধ্যমেই করতে হবে। এবং আমাদের গাইডিং জায়গাটা হচ্ছে, আমি যেটা শুরুতে পড়েছিলাম, আমাদের সেই 3য় অনুচ্ছেদ, সবার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাম্য, সুবিচার এবং ন্যায় বিচারগুলো নিশ্চিত হবে। এইটা হলো আমাদের মূল জায়গা, এটা ধরে আমরা ক্রমাগত ফাইট করব। তবে এটুকু বলে শেষ করি, আমরা যদি অন্তত নির্বাচনটাকে নষ্ট না করতে চাই, যেটা শেখ হাসিনা করতে চেষ্টা করেছিলেন, নির্বাচন যদি ঠিকঠাক যে সরকারি সামনে আসুক, যে আমার যাই থাকুক কপালে, আমি একটা নির্বাচন করব, হেরে গেলে হেরে যাব, এটুকু যদি আমরা অ্যাগ্রি করতে পারি, 15-20 বছর 25 বছর পর আমরা অনেক ভালো একটা বাংলাদেশ পাবো বলে আমি বিশ্বাস করি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটাকে নিশ্চিত করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে জাহিদুর রহমান। জনাব তানজিম মাহমুদ, 2024-এ যে কেমন বাংলাদেশ দেখতে চায়, এই জেনারেশন আসলে কেমন বাংলাদেশ দেখতে চায়, কেমন নির্বাচন দেখতে চায়, কি চ্যালেঞ্জ আসলে তারা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বিজ্ঞ বক্তাদের কথা যত শুনছি তত আসলে মনে হচ্ছিল যে আসলে আজকে আমরা বিজয়ের যে দিনে বসে কথা বলছি, এখানে আসলে স্বাধীনতার 54 বছর পর বসে হয়তো আমাদের এই মুক্তির কথাটা নিয়ে বলার কথা না, বরং বাংলাদেশকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যেতে চাই সেই বিষয়টা নিয়ে বলার কথা। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা যে জেন জির কথা বলছি বা যে তরুণ সমাজের কথা আমরা যাদের কথা বলছি, তারা কিন্তু আসলে মুক্তিযুদ্ধের পরের
যে ইতিহাসটা বাংলাদেশে জেনে এসেছিল সেই ইতিহাসটা কিন্তু আসলে এক ধরনের মিথ্যা মিশ্রিত সংমিশ্রিত একটা ইতিহাস ছিল। আমরা যদি লক্ষ্য করে থাকি যে ৭১-এর পরে আমরা যেমন একটা বাংলাদেশ নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন, সেটা কিন্তু আসলে আমরা কখনোই অর্জন করতে পারি না। আমরা বরং একটা খণ্ডিত স্বাধীনতা নিয়ে বেঁচেছিলাম। আমরা বিগত ১৬ বছর ধরে একটা খণ্ডিত স্বাধীনতা নিয়ে কাজ করেছি। আমরা আসলে কেমন বাংলাদেশ চাই এটা যদি বলতে চাই তাহলে আমাকে বুঝতে হবে যে গত ১৭ বছর বা ১৮ কারণ যারা যে জেন জির কথা আমরা যাদের কথা আসলে বলছি তারা কিন্তু আসলে মূল বোঝার বয়সটা পার করেছে বিগত ১৭-১৮ বছর বা ২০ বছর এই সময়টাতে। তো এই সময়টাতে আসলে আমাদের বাংলাদেশটা আসলে কেমন ছিল আমরা যদি দেখি, বাংলাদেশটাকে আসলে একটা দল বা এক নেতার একটা দেশ করে ফেলা হয়েছিল। আপনি যদি লক্ষ্য করে থাকেন যে ৭১-এ যখন আমরা যুদ্ধ করেছি আমরা কিন্তু ওই বৈষম্যটা নিয়ে কথা বলেছি যেখানে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শাসন করত, আমরা নির্যাতিত ছিলাম। আবার এই ২০২৪-এ এসে বিগত যেই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হলো তাদের দিকে যদি লক্ষ্য করি এখানে কিন্তু শুধু শেখ পরিবার এই দেশটা চালাতো। আমরা যদিও মজা করে বলি যদি হয়তো ঢাকা সচিবালয়ে বসে কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব সিদ্ধান্ত হতো, কিন্তু এটা কিন্তু গোপালগঞ্জ কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা ছিল। আপনি যদি শেখ পরিবারের হন, আপনি যদি গোপালগঞ্জের হন, আপনি কিন্তু পুরো বাংলাদেশে একটা যে কোনো কিছু করার লাইসেন্স পেয়ে যাচ্ছেন, আপনি যে কোনো সাধারণ মানুষের প্রতি অবিচার করার একটা লাইসেন্স পেয়ে যাচ্ছেন। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা ছিল, যে চাকরির যে কোটা, এই কোটাকে ব্যবহার করে বিগত ১৭ বছর ধরে পুরো বাংলাদেশে একটা দলীয়করণের রাজনীতি চালু করা হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধা সালাম সাহেব বারবার বলছেন যে মেধাবীরা এই মানে অবস্থা সৃষ্টি করেছে। দেখেন পুরো সিস্টেমটার মধ্যে যেখানে আপনি তাকাবেন, একটা সরকার ব্যবস্থা বলেন, আপনি পুলিশ বলেন, আপনি আমলাদের মধ্যে বলেন, আপনি অন্যান্য যে কোনো বাহিনীর কথা বলেন, আপনি যে কোনো প্রতিষ্ঠান বলেন, আপনি নির্বাচন কমিশন বলেন, আপনি যে প্রতিষ্ঠানেই যাবেন সেখানে আসলে আপনি দেখতে পারবেন দলীয়করণের একটা অদ্ভুত খেলা ছিল এখানে। এখানে ১৭ বছর ধরে শুধুমাত্র আপনি একটা দল করলে চাকরি পেয়েছেন, নাহলে আপনাকে চাকরি দেওয়া হয়নি। আপনি যদি দেখেন বিসিএসের মতো পরীক্ষায় আপনার যদি শুধুমাত্র দূর দূরান্তেও আপনার যদি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যেত, আপনার না, আপনার পরিবারের, আপনার পিতার, ভাইয়ের, যে কোনোভাবে আপনাকে কিন্তু চাকরি থেকে বঞ্চিত করা হতো। আপনি যদি লক্ষ্য করে থাকেন আমাদের যে বিচারের যে সংস্কৃতি ছিল এখানে কিন্তু আসলে কোনো বিচার ব্যবস্থা ছিল না। এখানে সব ধরনের সিদ্ধান্ত আসতো কোনো একটা কার্যালয় থেকে কিংবা কোনো মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হতো এই ঘটনার বিচারটা কী হবে। আপনি যে কোনো দাবি নিয়ে দাঁড়ালে আপনার দিন শেষে নাকি প্রধানমন্ত্রীর কাছে যেতে হতো। আমার প্রশ্ন হচ্ছে একটা সাধারণ মানুষ যদি তার কোনো একটা অধিকার নিয়ে কথা বলে তাকে কেন প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে? সেখানে তো বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, সেখানে তো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা কেন সিদ্ধান্তগুলো দিতে পারতো না? দেশের যে কোনো সিদ্ধান্তে আপনি চিন্তা করেন অর্থনীতির কথা, মানুষ কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, মুদ্রাস্ফীতি বলেন, সব কিছু মিলে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল। একটা গার্মেন্টস শ্রমিক সে কত হাজার টাকা বেতন পেত, কিংবা একটা কৃষক সে কত টাকা ইনকাম করতো, একটা রিক্সাওয়ালা সে কতটুকু ইনকাম করতো, কিন্তু তার থেকে খরচ কিন্তু অনেক বেশি ছিল। আমরা দেখেছি মানুষ চাল, ডাল, তেল এই সকল দামের জন্য কিন্তু এক প্রকার দম বন্ধ হয়ে যাচ্ছিল। সেই ব্যবস্থাও কিন্তু সৃষ্টি করেছিল এই সরকার। সুতরাং সেখানে প্রতি বছর গড়ে ৮০,০০০ কোটি টাকা আমরা পাচারের কথা শুনেছি। আমরা এখন যে অ্যামাউন্ট শুনতে পাচ্ছি তা আসলে আমাদের বাংলাদেশের কতবার বাজেট সৃষ্টি করলে আমি এই টাকা আনতে পারবো আমরা জানি না। আমরা যদি আরেকটু লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে নির্বাচন ৭১-এ আমরা যে নির্বাচনের জন্য আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের কথা বলে যে ৭০-এর নির্বাচনে তারা জয়ী হয়ে তারা করতে পারেনি, সেই আওয়ামী লীগই আমরা লক্ষ্য করেছি বিগত ৩টা নির্বাচনে জনগণের সাথে সিম্পলি প্রতারণা করেছে। তারা একপাক্ষিক নির্বাচন করেছে, তারা রাতের নির্বাচন করেছে, এবং সর্বশেষ নির্বাচন তো আসলে বিরোধী কোনো দলই ছিল না, নিজেরা কতগুলো সিট ভাগাভাগি করে একটা হাস্যকর নির্বাচন করেছে। অর্থাৎ আপনার যেই বলার অধিকার, আপনার যে প্রতিবাদ জানানোর অধিকার, যেটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, সেটাকে কিন্তু আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। আমরা যদি লক্ষ্য করি আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আজকে কিন্তু আমরা একটা স্টুডিওতে বসে সরকারের নানা সমালোচনা করা, বিরোধী দলের যে কোনো সিদ্ধান্তের সমালোচনা করা, কিংবা আপনি আজকে র্যাব, পুলিশ যে কাউকে নিয়ে একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনি রাস্তায় দ্বারা একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনি কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন। কিন্তু বিগত ১৭ বছর আমরা কিন্তু এই সুযোগটা একটি বারের জন্য পাইনি। আমাদের কিন্তু ন্যূনতম কথা বলার কোনো সুযোগ ছিল না।
সুতরাং এই যে সবগুলো বিষয় আমি বললাম গত 17 বছর আমাদের সাথে যে হয়েছে, সেই বিষয়গুলো থেকে মুক্তির জন্যই কিন্তু 24-এর এই আন্দোলনটা হয়েছে। এবং সেখানে মানুষের কিন্তু প্রত্যাশা যে আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে আমরা অর্থনৈতিক, আমরা রাজনৈতিক, আমরা সাংস্কৃতিক একটা বৈষম্যবিহীন বাংলাদেশ পাবো। অ্যান্ড সেটা অর্জন করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা করা প্রয়োজন। 71-এর পরে আমরা কিন্তু এই বাংলাদেশটা পাইনি, কারণ আমাদের যে সংস্কারটা হওয়ার কথা ছিল, যে চিন্তা নিয়ে আমরা বাংলাদেশটা শুরু করেছিলাম, সেই চিন্তাটা হয় নাই। এখানে একটা দল সেটাকে তাদের মুজিববাদী একটা সংবিধান সৃষ্টি করে সেই সংবিধানকে ব্যবহার করে পরবর্তীতে নানানভাবে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আমরা স্বাধীনতা 53 বছরে আমি আসলে সত্যি কথা যদি বলি খুব অল্প সময় পেয়েছি যেখানে বাংলাদেশ নিয়ে আসলে কাজ করার সুযোগ হয়েছে। আমাদের সব সময় রাজনৈতিক অস্থিরতা ছিল। আমরা বেশিরভাগ নির্বাচনে আসলে কোনো না কোনো একটা বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছে, আমাদের আসলে আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। এবং তারপরেও আসলে আমরা সেই বাংলাদেশটা সৃষ্টি করতে পারি নাই যেখানে আসলে আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি। আমরা আসলে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে, এখানে আমাদের ব্যর্থতা আছে, এবং প্রতিটা মানুষের ব্যর্থতা আছে। কেন ব্যর্থতা আছে? কারণ আমরা এখন আসলে বাংলাদেশি হয়ে উঠতে পারিনি। আমরা আসলে স্বাধীনতার পরে নানানভাবে কোনো না কোনো দাসত্বের শিকলে বন্দী ছিলাম। আমরা রাজনৈতিক লেজুরো ভিত্তিক কালচারে বন্দী ছিলাম। আমাদেরকে হয়তো আওয়ামী লীগের মতন স্বৈরাচারী দলগুলো ভারতের দাস বানিয়ে ফেলেছে, এবং দেখা গেছে কখনোই বাংলাদেশি মানুষ আসলে ঠিক বাংলাদেশি হয়ে উঠতে পারে নাই। আপনি যদি আসলে প্রকৃত বাংলাদেশি হয়ে উঠতে পারতেন, আমরা সবাই যদি নিজেদের সব পরিচয়ের ঊর্ধ্বে থেকে একটা বাংলাদেশি হিসাবে বাঙালি হয়ে উঠতে পারতাম, আমরা যদি বাংলাদেশি হয়ে উঠতে পারতাম। ধন্যবাদ আপনাকে। আপনাকে সময় পেলে পরে আবার আসবো। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। অনিয়ম, দুর্নীতিমুক্ত, জবাবদিহিতার এমন একটি বাংলাদেশ দেশের মানুষ দেখতে চায় যেখানে কখনো গণতন্ত্রের মৌকে শূন্য শাসক তৈরি হবে, নাগরিকদের অমর্যাদা করা হবে না, তাদের ট্যাগ দেওয়া হবে না, প্রতিবাদ করলে গুম খুনের শিকার হতে হবে না। এমন বাংলাদেশ বিনির্মাণের পথে মূল বাধাগুলো আসলে বাধা তো অনেক। বাধা হলো যে আপনার মনোবৃত্তি, আপনি কি চান। আপনি নিজেই যদি ফ্যাসিস্ট হতে চান, আপনি একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন, তারপর সব কিছু আপনার নিয়ন্ত্রণে নিয়ে আপনি একটা কোম্পানি শুরু করে দিলেন, একটা দলীয়করণ করে ফেললেন, সব কিছু যদি এরকম চলে, সেটা হলো মূল বাধা। সেখানে আমাদের মানসিক পরিবর্তন দরকার, যে আমরা নিজেরা কতটা কিভাবে গণতান্ত্রিক উপায়ে সব কিছু আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে পারবো। আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কথা বলছিলেন সালাম ভাইকে। মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাস তো বিকৃতি হয়েছে, আর ইতিহাস লেখার সময় সবসময় বিকৃত হয়। কারণ আমরা যেটা জানি যে যারা জিতে তারা তাদের নিজের মতো করে ইতিহাস লেখে, এবং ইতিহাসে কখনো যারা লড়াই করলো, এই যে সাধারণ মানুষ, হ্যাঁ, যারা লক্ষ কোটি নিরন্ন মানুষ, তাদের কথা কখনো ইতিহাসে লেখা হয় না। তখন ইতিহাস লেখা হয় এক ব্যক্তির সুনাম করার জন্য, এক ব্যক্তিকে কেন্দ্র করে ইতিহাস লেখা হয়। এখন মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে মুক্তিযুদ্ধের প্রতিটা দিনে কি ঘটেছিল সেই ইতিহাসটা সবার সামনে আনতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে 50 সালে কি হয়েছিল সেটা আনতে হবে। ভাষা আন্দোলন কিভাবে হয়েছিল, কিভাবে 62 শিক্ষা আন্দোলন হয়েছিল, কিভাবে আইয়ুব বিরোধী আন্দোলন হয়েছিল, কোথায় কি ঘটেছিল, সব কিছুই সামনে আসতে হবে। মুক্তিযুদ্ধ তো আর কোনো এক ব্যক্তির ফসল না, এক ব্যক্তির সিদ্ধান্ত না, এক ব্যক্তির নেতৃত্বে হয়নি। মুক্তিযুদ্ধ আমাদের দেশের লক্ষ কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো এইভাবে যখন আপনি 24-এর ইতিহাস লিখবেন বা 90-এর গণ-অভ্যুত্থানের ইতিহাস লিখবেন, তখন সেগুলোকে কিন্তু সামনে আনতে হবে। আপনি 24-এ গণ-অভ্যুত্থানের ইতিহাস লেখেন, কখন কি হলো, কিভাবে হলো, এবং তারা কে কোথায় কি কাজটা করলো। গত 15-17 বছর ধরে রাজনৈতিক দলের নেতারা, রাজনৈতিক দলগুলো কতটা নির্যাতন সহ্য করে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে, সেগুলো তো সামনে আনতে হবে। এবং সব কিছু মিলিয়ে যখন আপনি একটা বাংলাদেশ চান, আমরা কেমন বাংলাদেশ চাই এটা মোটামুটি আমরা স্থির করে ফেলেছি। আমরা মুক্তিযুদ্ধের সময় যেরকম বাংলাদেশ চেয়েছিলাম, আমরা 90-এ যে বাংলাদেশ চেয়েছিলাম, আমরা 24-এ একই বাংলাদেশ চাচ্ছি। তার কারণটা একটু আগেই ব্যাখ্যা করা হলো যে আমরা 54 বছর বা 53 বছর শেষ হলো, 53 বছরে আমরা সেই কাজগুলো করতে পারিনি। এখন এই কাজগুলো করার জন্য আপনি যা যা করতে চান, যে সমস্ত সংস্কার করতে চান, তার একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। একটা রোডম্যাপ আছে যে আপনি 3 মাসের সময় দিয়ে কতগুলো সংস্কার কমিটি করেছেন, তারা রিপোর্ট দেবে। 31শে ডিসেম্বর রিপোর্ট দেওয়ার কথা। আমি জানি না রিপোর্ট তারা কতটা দিতে পারবেন, কতটা সময় তাদের বৃদ্ধি করতে হবে, তারপরে তারা রাজনৈতিক দলের সাথে কথা বলবেন। এইখানেই আমার কাছে মনে হয় যে আমরা একটু
এই যে আলাপ আলোচনা না করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। দেখেন, সংস্কার মানে হচ্ছে যে সমস্ত সংস্কারের কথা বলছি আমরা, সব সংস্কারের তলায় কিন্তু রাজনীতি আছে, সব সংস্কারের ভিতরে রাজনীতি আছে। সুতরাং রাজনীতিবিদদের 3 মাসের জন্য বাইরে রেখে আপনি কতিপয় ব্যক্তি এই সংস্কার প্রস্তাব করবেন যারা রাজনীতির সাথে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত না বা আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন না, তাদের সেই সংস্কার নিয়ে 3 মাস পরে আপনি আলোচনা করবেন, 3 মাস ধরে, তারপরে 6 মাস পরে আপনি আবার ঠিক করবেন যে আপনার একটা কীভাবে এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন। এটা না করে আপনি একসাথে সব কিছু করতে পারেন, একসাথে সব কিছু চলতে পারে এবং ফাইনালি আপনাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অবশ্যই একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে সকলকে ঐক্যমত্যে নিয়ে এসে আপনি যে সংস্কারগুলো করবেন সেই সংস্কারগুলো চলমান প্রক্রিয়া, সেই সংস্কারগুলো চলার জন্য সমস্ত রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বাইরে আছে, ফ্যাসিবাদের বাইরে আছে, তাদেরকে নিয়ে আপনি সেই সংস্কারগুলো যে কার্যকর করা হবে এটা করবেন। যেমন সালাম সাহেব একটু আগেই বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকবে না, এটা আমাদের কনস্টিটিউশনে অলরেডি আছে, কেউ কেউ ওটাও বলেন, বাট এটা অলরেডি আমাদের সংবিধানে আছে। আমরা পার্টির চেয়ারম্যান 2 বারের বেশি হতে পারবে, এটা তো আমরা যেতে পারি যে পার্টির চেয়ারম্যান, পার্টির নেতৃত্ব পরিবর্তন করতে হবে। একটা পার্টির নেতা 40 বছর ধরে সভাপতি থাকবে, তাহলে তো হবে না। পার্টির ভিতরে তো একটা গণতান্ত্রিক সিস্টেম লাগবে। আপনি নমিনেশন কেনা বেচা করবেন না, আপনার পার্টির মধ্যে তৃণমূল নেতৃত্ব কীভাবে গঠিত হবে, সব কিছু মিলে আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে একটা বাংলাদেশ পেতে চাই, যে বাংলাদেশটা আমাদের জন্য সুখের বাংলাদেশ হবে, কল্যাণের বাংলাদেশ হবে এবং আমাদের জনগণ সুখে শান্তিতে থাকতে পারবে। দ্রব্যমূল্য কমবে, আপনার সিন্ডিকেট থাকবে না, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে এবং সবার জন্য আইন সবার জন্য সমান। এটা শুনতে শুনতে আসলে এখন মনে হয় যে এই কথাটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। আইন কারোর জন্যই সমান না। আইন যাদের টাকা আছে তাদের জন্য একরকম, যারা ক্ষমতায় থাকে তাদের জন্য একরকম, আর সাধারণ গরিব লক্ষ কোটি মানুষের জন্য আইন একেবারেই অন্যরকম। তো সেই সব জায়গায় তো আমাদের কাজ করতে হবে, অনেক জায়গায় কাজ করার আছে। এই কাজগুলো করার মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই একটা বাংলাদেশ তৈরি করতে পারবো এবং বাংলাদেশের অপার সম্ভাবনা, বাংলাদেশ যেখানে আমরা আছি, যে মানচিত্র আমাদের, সেই মানচিত্র কিন্তু আমাদের জন্য একটা বিশাল শক্তি। সুতরাং এই মানচিত্রের শক্তিটা, এই 18 কোটি মানুষের শক্তি এবং আমাদের মনন, এটা ঠিক করে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং বিজয়ের প্রাককালে, বিজয় দিবসের প্রাককালে এটাই আমাদের কামনা হতে পারে। ধন্যবাদ আপনাকে। জনাব রাশেদ খান, দেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোই নেতৃত্ব দেবে, জনগণকে ঠিক পথে পরিচালিত করবে, কিন্তু দেশের রাজনীতি মাঝে মাঝে পথ হারাচ্ছে, অন্য পথে চলে যাচ্ছে, সমাধান কি? ধন্যবাদ। দেখেন, দেশের রাজনীতি পথ হারাচ্ছে এর মূল কারণ হলো যে দুষ্টু লোকের হাতে, দুর্নীতিবাজ লুটেরা মাফিয়াদের হাতে আসলে রাজনীতি চলে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে কি হলো আমরা দেখলাম যে জাতীয় সংসদে সেখানে প্রায় 70% ব্যবসায়ী, অর্থাৎ যারা ছাত্র রাজনীতি করে আসলো, যারা রাজনৈতিক চর্চা করে, তাদের হাত থেকে রাজনীতিটা আসলে কেনাবেচা হয়ে গেল। এই যে সমস্যা শুরু হলো, এবং এই সমস্যা কিন্তু প্রায় প্রত্যেকটা দলে আছে, যে টাকার বিনিময়ে নমিনেশন নেওয়া এবং বিভিন্নভাবে তদবির করে, বিভিন্ন লিঙ্ক লবিং করে এবং পারিবারিক কারণে ভালো কি খারাপ সেটি বাছ বিচার না করে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে বাপ এমপি ছিল, তার ছেলে এমপি হয়েছে। এখন ছেলে ভালো কি খারাপ, ছেলে আসলে বাংলাদেশের রাজনীতি বোঝে কি বোঝে না, সেগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে না। এই যে পারিবারিক ঐতিহ্যের কথা বলা হয় যে অমুক তো এমপি ছিল, তার তো ব্যাপক সুনাম, এখন তার ছেলেকে নমিনেশন দিলে সে তো মাস্ট এই দলের পক্ষ থেকে এমপি হয়ে যাবে। এখন এই সমস্যাগুলো থাকার কারণেই মূলত গত 53 বছরে আসলে বাংলাদেশের রাজনৈতিক যে চর্চা সেটি আসলে হয়নি। তবে এটি বলতে হবে যে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র করেছে। দেখেন, যে সময় বিএনপি জামাত ক্ষমতায়, এখন বিএনপি জামাত তো চেষ্টা করেছে যে দেশটাকে চালাতে, কিন্তু ভারত যখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র করেছে, আওয়ামী লীগের ষড়যন্ত্র, এবং এই যে তারাও কিন্তু সঠিকভাবে দেশটা পরিচালনা করতে পারেনি। অর্থাৎ ভারতের চক্রান্তে কিন্তু ওই বিএনপি জামাতের সরকার, সেটিও কিন্তু এক ধরনের বলা যায় যে জনগণের আকাঙ্ক্ষা যথাযথভাবে পূরণে সফল হয়নি। আমি বলবো না যে ব্যর্থ হয়নি, মানে সফল হয়নি, মানে যতটা সফল হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো। এরপরে তো অধিকাংশ সময় আমরা দেখলাম যে জাতীয় পার্টি এবং এই যে আওয়ামী লীগের রেজিম, অর্থাৎ 53 বছর, এবং একই সাথে আপনি দেখেন 71-এর পর থেকে 90 পর্যন্ত বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কোথাও শান্তি ছিল না,
রাজনৈতিক অরাজকতা, খুন, হত্যা, গুম খুন, এর মধ্যে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উত্থান হয়েছিল, দেখেন তার প্রতি মানুষের যে ভালোবাসা, যে এই মানুষটির বিরুদ্ধে এতদিন আপনার কেউ কোনো তদন্ত করে বলতে পারে নাই যে এই মানুষটি দুর্নীতি করেছে। এই মানুষটি যেটি করেছিলেন যে ভালো মানুষগুলোকে অন্বেষণ করে একটি দল গঠন করা, এবং সেই কাজটা করার কারণে কিন্তু আজকে সবাই দেখেন তাকে সেই শ্রদ্ধার জায়গাটায় রাখে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কিন্তু সেই ধরনের বিতর্ক তৈরি করা যায়নি, যদিও শেখ হাসিনা তার হিংসাত্মক জায়গা থেকে নানান ধরনের বক্তব্য দিয়েছে, কিন্তু এটি আপনাকে স্বীকার করতে হবে যে স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান, ওই মুহূর্তে একজন মেজর যদি যুদ্ধের ঘোষণা বা স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে কিন্তু ওই যুদ্ধ ভাবটা আসলে মনে হতো না। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে অস্ত্রের সাথে অস্ত্রের পাল্টা লড়াই। এখন বাংলাদেশে যে 24-এর গণ অভ্যুত্থান, এটি কিন্তু যুদ্ধ না, এটি একটি সরকারের পতনের জন্য আন্দোলন, এটিকে আপনি আন্দোলন বলবেন। কিন্তু 71-এ যেটি হয়েছে যুদ্ধ, একটি ভূখণ্ডের জন্য, এবং সেই যুদ্ধের কিন্তু মূল যে কারিগর আপনাকে মানতে হবে সেটি কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধু অনেক বড় নেতা ছিল, কিন্তু আমি ওই জায়গায় আবার ফিরে আসি যে তার 71-এর আগ পর্যন্ত তার যে রাজনীতির ইতিহাস, সংগ্রামের ইতিহাস, সেটিকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু 71 থেকে 75 পর্যন্ত তিনি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছেন, তিনি বাক স্বাধীনতা হত্যা করেছেন, গুম খুনের যে সংস্কৃতি সেটি কিন্তু আপনাকে মানতে হবে শেখ মুজিবের হাত ধরেই কিন্তু চালু হয়েছে। সুতরাং আজকে আমরা মনে করি যে আওয়ামী লীগ যে গণহত্যাকারী দল আমরা এখন বলছি, এই দল কিন্তু সেই 71-এর পর থেকে প্রমাণিত গণহত্যাকারী দল। আমরা এই দলটিকে আমরা খুব দুঃখের সাথে বলতে হয় যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি ভুল করেছিলেন এই আওয়ামী লীগকে সুযোগ দিয়ে। এবার যদি আমরা ঠিক একইভাবে এই আওয়ামী লীগকে সুযোগ দিই, আর একবার ভুল করবে কিন্তু ডক্টর ইউনূস, এবং যার খেসারত কিন্তু সালাম ভাই জাতিকে দিতে হবে বলে আমরা মনে করি। যে কারণে আমরা সবসময় বলে আসছি যে আওয়ামী লীগকে অবশ্যই গণহত্যার বিচারের আগে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। একই সাথে জাতীয় পার্টি এবং 14 দলের যারা আছে, যারা গণহত্যার দোষর, যারা অন্যায় করেছে, নিপীড়ন করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের বিষয়ে কিন্তু আমাদের সিদ্ধান্তে আসতে হবে। আমরা অবশ্যই চাই, তরুণ প্রজন্ম চাই। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারাও কিন্তু বলেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কথা হলো যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না গণহত্যার বিচারের আগে। এবং এই দলগুলোকে, যারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এই দলগুলোকে অবশ্যই আপনার বিচারের মুখোমুখি করা, নিষিদ্ধ করা, এই কাজগুলো কিন্তু সরকারকে করতে হবে। ইতিহাস বিকৃতি বা যখন যে সরকার ক্ষমতায় আসে ইতিহাস দলীয়করণ, যেটি সালাম ভাই বলেছে, দেখেন আমার মনে হয় যে এই কাজটি বিএনপি জামাত সরকার যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু ইতিহাস নিয়ে কেনাবেচা করা, ইতিহাস দলীয়করণ করা, এই কাজটি তারা কিন্তু করে নাই। আমার মনে হয় না যে, আমি ওই সময় ছোট, আমি দেখি নাই যে আসলে শেখ মুজিবকে নিয়ে এ ধরনের কথাবার্তা বেগম খালেদা জিয়া বলেছে বা অন্য কোনো মিনিস্টার বলেছে বা কেউ বলেছে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ আসার পরে মূলত এই জিনিসটা শুরু হয়েছে। প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায়, টাকায় টাকায় শেখ মুজিবের ছবি। এটি কি শেখ মুজিবের দেশ নাকি এটি শেখ হাসিনার দেশ, যে শেখ মুজিব আর শেখ হাসিনা ছাড়া কোথাও কিছু থাকবে না? বিভিন্ন প্রতিষ্ঠান দেখেন শেখ মুজিবের নামে, শেখ রাসেলের নামে, শেখ পরিবারের নামে, শেখ হাসিনার নামে। মনে হচ্ছে আর কারোর দেশ না এই দেশটা। আমি একটি কথা কিন্তু বলার কারণে জেলে গিয়েছিলাম 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময়, যে এটি কি কারোর বাপের রাষ্ট্র, যে তারা যা খুশি তাই বলবে, যা কিছু তাই করবে, আর আমরা কিছু বলতে পারবো না? এই কথা বলার কারণে শেখ হাসিনাকে কটূক্তি করেছি, সেই মামলায় আমাকে জেলে নেওয়া হয়েছিল। কিন্তু আজকে এসে দেখেন ছাত্র জনতা কিন্তু বলেছে এই দেশটা কারোর বাপের না, এবং এই কথা বলেই কিন্তু আন্দোলনটা হয়েছে। এই কথা কিন্তু গণ অভ্যুত্থানকারী শক্তি ছাত্র জনতা মিছিলে বলেছে দেশটা কারোর বাপের না, আমরা এই দেশটা নতুনভাবে স্বাধীন করতে চাই। তো আমি এটাই বলবো, নতুন একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। আওয়ামী লীগ যে ইতিহাস দলীয়করণ করেছিল, আওয়ামী লীগ যে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল, এখনো পর্যন্ত আমরা দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতা বা বিজয়ের 54 বছরে আমরা কি শহীদের তালিকা জানি? সালাম ভাই আপনি জানেন? আপনি তো বীর মুক্তিযোদ্ধা। আমাদের শহীদকে আসলেই 30 লাখ নাকি 3 লাখ? বেগম জিয়া একবার বলেছিলেন সম্ভবত যে 3 লাখের কথা, আমার যতদূর মনে পড়ে। তারপরে তাকে নিয়ে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। এখন কথা হলো যে আমি যদি সঠিক দলিলটা না পাই, তাহলে তো আমি কখনো 5 লাখ বলবো, কখনো 6 লাখ বলবো, কখনো 10 লাখ বলবো, কেউ আবার 1 কোটিও বলতে পারে। সুতরাং এই যে আমরা 53-54 বছরে এখনো পর্যন্ত আমরা কিন্তু আমাদের সেই শহীদের তালিকা পাইনি, এখনো পর্যন্ত আমরা সেই আমাদের কতজন আসলে সম্ভ্রমানী হয়েছিল সেই তালিকা পাইনি, বা আমাদের কতজন আহত হয়েছিল সেই তালিকা পাইনি। ঠিক ওই ইতিহাসের সাথে 71-এর পরে যা যা হয়েছিল আমি কিন্তু দুঃখের সাথে দেখছি 24-এও কিন্তু একই ধরনের মিল রয়েছে। এখনো পর্যন্ত আমরা শহীদের স্পষ্ট তালিকা জানি না। আমরা বলছি 2000, আমরা বলছি 1500,
কিন্তু আপনাকে তো তালিকা স্পষ্ট করতে হবে। আমরা দেখলাম যে একটি স্বাস্থ্য বিষয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি উপকমিটি গঠন করলো, তারা এক ধরনের তথ্য দেয় এবং আপনার যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য উপদেষ্টা তিনি আরেক ধরনের তথ্য দেন। এইভাবেই কিন্তু ইতিহাস আসলে বিকৃতি হয়। এবং এখনো পর্যন্ত আপনি দেখেন, দুঃখের সাথে বলতে হয় যে শহীদদের কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা দাবি করেছিলাম যে তাদেরকে অবশ্যই ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। কয়জনকে দেওয়া হয়েছে? আমাদের অফিসে প্রায়ই কিন্তু আহত যোদ্ধারা আসে এবং তারা কিন্তু আক্ষেপ নিয়ে বলে যে এই কারণে কি আসলে আমরা যুদ্ধে নেমেছিলাম? আপনি নিশ্চয়ই ভুলে যাননি যে আমাদের আহত যোদ্ধারা তারা কিন্তু রাস্তা অবরোধ করেছিল। আমরা সেই 71-এর পরে আমরা যেভাবে মুক্তিযোদ্ধাদের সাথে অবমূল্যায়ন হয়েছিল, শহীদের তালিকা প্রকাশ করা হয়নি, ঠিক একইভাবে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেটি দেখছি। এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের ছত্রছায়ায় বিভিন্নভাবে রাজনৈতিক দল গঠন করার একটি চক্রান্ত চলছে এবং বিভিন্নভাবে কিন্তু এই ধরনের পৃষ্ঠপোষকতা চলছে। একজন উপদেষ্টা বলেছেন যে 53 বছরের রাজনৈতিক দলগুলো সংস্কার করলে তো আমাদের প্রয়োজন হতো না। আমি সেই উপদেষ্টার কাছে প্রশ্ন করতে চাই, 53 বছরে আপনি কি করেছেন? গত 15 বছরে আপনার অবদানটা কি? আপনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি কি ভূমিকা রেখেছেন? আমরা তো রাজনৈতিক দলগুলো, সালাম ভাই, আমরা জেল জুলুম নির্যাতন নিপীড়ন আমরা তো সবসময় লড়াই হাসিনার বিরুদ্ধে চালিয়ে গিয়েছি। এই উপদেষ্টাদের মধ্যে কয়জন বিপ্লবী? একমাত্র আসিফ নজরুল ছাড়া দ্বিতীয় কোনো বিপ্লবী উপদেষ্টা দেখাতে পারবেন না, 3 জন ছাত্র নেতা ব্যতীত। সুতরাং যে উপদেষ্টা গঠিত হয়েছে, মূল সমস্যাটা আসলে এইখানে যে আমরা বিপ্লবের পরে একটি বিপ্লবী সরকার আমরা গঠন করতে পারিনি। এখন এই যে আমাদের ছাত্র বন্ধুরা বলেন, নাগরিক কমিটির বন্ধুরা, তারা বলছেন যে সংবিধান অবৈধ। আমার প্রশ্ন হলো, যখন এই অবৈধ সংবিধান মেনে এই অবৈধ রাষ্ট্রপতির হাতে তারা শপথ নিল এবং সেই সংবিধান মেনে এখনো পর্যন্ত দেশ চালাচ্ছে, আপনারা কি করছেন? আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আপনাদের মতামতটা কি? আপনারা এতদিন বলে আসলেন যে বিএনপি চায় না, বিএনপির ঘাড়ে বন্দুক রাখলেন। এখন তো বিএনপি স্পষ্ট বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না সেই সিদ্ধান্ত একান্তই সরকারের। এরপরে সরকারের ভূমিকা কি, সরকারের বক্তব্য কি? আমরা তো বারবার বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার মানে কি আমরা সেই ভুলটা, যেটা 91 নির্বাচনে আমরা জাতীয় পার্টিকে রেখে, যেটি জাহিদ ভাই বললেন যে 35টি বা 36টি আসন তারা পেয়েছিল এবং এই জাতীয় পার্টির কারণে আজকে বাংলাদেশের রাজনীতি কেনাবেচা হয়ে গেছে, কিভাবে ধ্বংস হয়েছে, আজকে যদি সেই একই ভুল করেন আওয়ামী লীগকে রেখে, তাহলে কিন্তু এই জাতিকে আমি মনে করি খেসারত দেওয়া লাগবে। রাষ্ট্র সংস্কারের যে গল্প আপনি শোনাচ্ছেন, কোনোভাবেই সেই গল্পের আপনি বাস্তবায়ন করতে পারবেন না যদি আপনি সঠিক। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিজয়ের 54 বছরে দাঁড়িয়ে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? আবার তো সেই একই কথা, সেই মুক্তিযুদ্ধের সময় যে স্বপ্ন দেখতাম যে বৈষম্যহীন একটি দেশ, এখানে সেই সময় আমি প্র্যাকটিক্যালি আমার কথা যদি বলি, সেই সময় নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র যখন আমি যুদ্ধে যাই, সেই সময় যুদ্ধকালীন সময় মাঝে মাঝে বিকেলে ভাবতাম কখন যুদ্ধ শেষ হবে, আবার ঢাকায় ফিরে যাব, ফ্যামিলির সাথে মিট করব, পল্টনে আর জনসভার প্রয়োজন হবে না, ঢাকার রাজপথে আর মিছিল হবে না, কারণ আমাদের দেশ আমরা চালাবো, তো এখানে তার কোনো গুলি করারও প্রশ্ন আসে না। কিন্তু সেই স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। দেখলাম শুধু ওই যে পতাকার পরিবর্তন হলো, জাতির পিতার পরিবর্তন হলো, কিন্তু আগে কত গোষ্ঠী ছিল, এখন কত গোষ্ঠী হয়েছে। আগে কত লাখ টাকার মালিক ছিল, এখন হাজার হাজার কোটি টাকার মালিক কিছু লোক হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের পরিবর্তন হয় নাই। আর এই সরকারকে বলতে চাই যে এই সরকার হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারে নাই, এখন পর্যন্ত মাফিয়া মুক্ত দেশ করতে পারে নাই। কাজে এগুলো করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা তারা করুক, কারণ নির্বাচন ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নাই। একটা এই সরকারের মূল কাজটাই হলো গ্রহণযোগ্য একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা। এই সরকার সেই পথেই হাঁটবে, এটাই চাওয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, গত 53 বছরে দেশের অর্থনীতি অনেকখানি এগিয়েছে, জনগণের জীবনমান বেড়েছে, আধুনিকায়ন হচ্ছে, কিন্তু গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকারের মতো নাগরিক অধিকার ও মর্যাদার বাস্তবতা ঠিক যেন 53 বছর আগে অবস্থাতেই রয়েছে। এই চক্র এবং স্থবিরতা থেকে বেরোতে হবে, দেশে জবাবদিহিতার টেকসই এবং সংস্কৃতি গড়ে তুলতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনার মাধ্যমে নাগরিকদের ক্ষমতা মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, রাজনীতিবিদদের জবাবদিহি করার সুযোগ ফিরিয়ে আনতে হবে, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশকে ঠিক পথে ফিরিয়ে আনার যে সুযোগ সৃষ্টি হচ্ছে তা কাজে লাগাতে হবে, দেশকে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাদী, সিন্ডিকেট এবং মাফিয়া মুক্ত করতে হবে,
বৈষম্যহীন, সমৃদ্ধ, মানবিক ও কল্যাণকামী যে রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষায় ৭১ বীর মুক্তিযোদ্ধারা এবং ২৪ ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আত্মমর্যাদাশীল স্বনির্ভর দেশ গড়ে তুলতে সরকার, রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এমন মন্তব্যগুলো এসেছে আজকে সম্মানিত আলোচকদের কাছ থেকে। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল ৭টা থেকে শুরু। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।